পুরুষ শাসিত এই সমাজে পুরুষদের হয়ে লড়ার জন্য যিনি আছেন, যাকে আমরা প্রায় সোশ্যাল মিডিয়াতে দেখি, বিভিন্ন পডকাস্টে দেখি, এবং ছেলেরা শোনা যায় যে শেষ সম্বল হিসাবে খড়কুটোর মতো যাকে আঁকড়ে ধরার চেষ্টা করেন, সেই নন্দিনী ভট্টাচার্য ম্যাডাম, আমাদের পডকাস্টে আপনাকে ওয়েলকাম। নমস্কার। আপনি তো প্রচুর পডকাস্ট করেন, আমরা দেখতে পাই, এবং সেখানে আপনি যে কথাগুলো বলেন শুনলে লোকে বলে, মানে আমি যখন কাউকে আপনার কথা বলি খুব সহজে আপনাকে চিনে ফেলে যখন বলি যে আপনি ছেলেদের হয়ে যিনি কথা বলেন। তা আপনার এই পরিচয়টা কেমন লাগে? আমি তো এই পরিচয়টাই হয়ে উঠতে চেয়েছি একমাত্র। আচ্ছা, আমি তো আর অন্য কোনো পরিচয় চাই না। যে আমি সবসময় চেয়েছি লোকে আমাকে এই পরিচয়টাতেই শুধু চিনুক, যে আমি পুরুষ অধিকার কর্মী। তবে আপনার একটা কথায় আমার আপত্তি আছে। আপনি বললেন পুরুষ শাসিত সমাজ, তা কোথায় পুরুষ শাসিত সমাজটা? অন্তত বাংলায় কিন্তু নয়। আর যে হয় আছে ভারতবর্ষের কিছু কিছু জায়গায় এখনো, বাংলায় কিন্তু অন্তত তাই নয়। আর আমার খুব জানতে ইচ্ছে করে যে স্বাধীনতার ৭৯ বছর পার হতে চলেছে প্রায়, সেখানে এত আইন, এত প্রকল্প, এত ওমেন্স কমিশন, এত সব কিছুর পরেও যে সব যখন বলতে হয় খারাপ লাগে তখন খুব, যে মেয়েরা এখন এগুলো পার হয়ে আসতে পারলেন না, মেয়েদেরকে আসতে দেওয়া হলো না অনেক জায়গায়। তাহলে মেয়েদের জন্যই বা কি কাজ হলো? এত নারী কল্যাণ মন্ত্রী, এত ওমেন্স কমিশন, এত প্রকল্প, এত ভাতা, সব দিয়ে আমরা মেয়েদেরকে সে দুধ ভাত করেই রেখে দিলাম যে বহু রাজ্যে এখনো মেয়েদেরকে ডমিনেটেড হতে হয়, মেয়েদের এখনো পুড়ে মরতে হয়, এত রেপ, এত মলেস্টেশন, এত অত্যাচার। তো কেন? তাহলে এটা নিয়ে কেন কথা হয় না? এটা নিয়ে কেন আমার মতন আদ্যান্ত পুরুষ অধিকার কর্মীর কাছে এত ফোন আসে মেয়েদের, দিদি আপনাকে একটু বলতে চাই? হয়তো ওনাদের মনে হয় যে আমার কাছে বললে কিছু লাভ হবে। এটা কিন্তু খুব লজ্জার, জানেন তো। আমি পুরুষ অধিকার নিয়ে কাজ করি, পুরুষের জন্য কথা বলি, দ্যাটস আ ডিফারেন্ট অ্যাসপেক্ট। কিন্তু আমার তো মনে হয় সবসময় যে মেয়েদের জন্য তাহলে কি কাজ হলো? আদৌ হলো কিছু? না সেটা তো ঠিকই, আমরা তো সবসময় এটাই শুনে এসেছি, এই দিকটাই দেখে এসেছি মুদ্রার, যে মেয়েদের জন্য বলতে হবে, মেয়েরা অবহেলিত, না, এত অবদমিত। তো বলা হলো ৭৯ বছরে, তো এত কথা বলা হলো, তার অনেক আগে থেকে শুরু হয়েছে বলা। হ্যাঁ, অনেক আগে থেকে, যদি রামমোহন বিদ্যাসাগরের সময় থেকে ধরি, সেই বলা থেকেই যদি বলা শুরু করি, মেয়েদের জন্যেই কিন্তু বলা হয়েছে। পুরুষ মানুষের জন্য তো কোনোদিন একটা না, বাক্য বলা খরচা হয়নি। করা হয়নি। তো সেই বলার লাভ কি হলো? অনেক এনজিও ফুলে ফেপে আরো বড় হয়ে উঠেছেন, অনেকের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ হয়তো অনেক বেড়েছে, আমার ওপর আবার অনেকে রেগে যাবেন, কিন্তু লাভ কিছু হলো? এই 30% মতন, 40% মতো আমরা মহিলারা যারা প্রিভিলেজ ক্লাস কিছু পেলাম, আলো টালো পড়লো মুখে, সব নিয়ে গেলাম সুবিধে টুবিধে, বাকি মহিলাদের কিছু হলো না। কাজে এই যে খালি পুরুষ শাসিত সমাজ, পুরুষ শাসিত সমাজ, বাংলায় অন্তত পুরুষ শাসিত সমাজ আর নেই। এমনিতেই বাঙালি পুরুষ ভীষণভাবে নারীবাদী, জানবেন, চিরকাল ছিলেন। সেই জন্য দেখবেন নবজাগরণ থেকে শুরু করে সব বাংলায়। বিদ্যাসাগর, রামমোহন, আর যেই বাবাদের মেয়ে আছে তাদের মতন নারীবাদী তো আর কেউ নেই। তারা তো মনে করেন মেয়েদের জন্য এখনো কিছু হলো না, আরো যত হতে পারে। তো বাংলায় দাঁড়িয়ে অন্তত এটা বলা যাবে না। বাংলার বাইরে অনেক জায়গায় এখনো আছে অত্যন্ত মেল ডমিনেটেড সোসাইটি, এবং তারা মনে করেন মেয়েদের জায়গা এখনো শোবার ঘরে, রান্নাঘরের বাইরে কিছু হতেই পারে না। অত্যন্ত আপত্তিজনক এটা। আমি পুরুষ অধিকারে কাজ করি মানে আমি এটা সাপোর্ট করি, এরকম না, এটা হতেই পারে না, কখনো না। বাংলাতে জিনিসটা তুলনামূলক কম আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তুলনামূলক কম না। বাংলায় দেখবেন যে সমস্ত মহিলারা একদম প্রান্তিক মহিলাও, তারা কিন্তু নিজেদের লড়াইটা নিজেরা বুঝে নেন, ঘরে বাইরে সব জায়গায়। তারা অনেক বেশি স্মার্ট, তারা অনেক বেশি জীবন যুদ্ধে লড়াই করছেন। কারণ কি বলুন তো, বাংলায় মেয়েদেরকে লেখাপড়া শেখানোর একটা প্রবণতা আছে, তো বাইরে বেরোনো, লেখাপড়া শেখানো। বাঙালি মেয়েরা, আপনি যদি ভারতবর্ষের নিরিখে, আমি একটা ইন্টারেস্টিং দেখেছিলাম রিসার্চ, ভারতবর্ষের নিরিখে আপনি যদি দেখেন সবচেয়ে বেশি কোন মেয়েরা চাকরি করে, বাঙালি মেয়েরা সবচেয়ে বেশি চাকরিতে যায়। মানে ইকোনমিক্যাল ফ্রিডমটা অনেকটা, ইকোনমিক্যাল না, মানে যদি আপনি বলেন কালচারাল ফ্রিডম। এই যে ধরুন, আপনাকে একটা আমি ইন্টারেস্টিং তথ্য আরেকটা দিই, মানে পুরুষ অধিকার কর্মীকে ডেকে এনেছেন, আলোচনা মেয়েদের নিয়েই হচ্ছে। দেখবেন যেহেতু আমি নিজে অনেকদিন গান বাজনার মধ্যে আছি, আমাদের এখানে দেখেছি আমি অনেক বয়স্ক মহিলা যারা কিন্তু বয়সেও গান গাইছেন, কবিতা বলছেন, গিয়েও অনেকের সঙ্গে দেখা হয়, সবার সঙ্গে অনেক দিন ধরে পরিচিত, অনেক কিছুর মধ্যে আছেন। আপনি অবাঙালিদের মধ্যে গিয়ে দেখবেন তো কতজন আছেন অবাঙালি। আমি এন্টায়ার অবাঙালি সেকশনটাকেই বলছি, তারা কজন এই গান বাজনা, কবিতা বলা, নাচ করা, ছবি আঁকা এর মধ্যে আছেন কজন? আমি কিন্তু এটা জেনারেল পাবলিক বলছি, মানে একদম মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, কখনো হয়তো নিম্ন মধ্যবিত্ত, কবিতা লেখা, কবিতা বলা, কবিতার বই বার করা, গান গাওয়া, ছবি আঁকা, তারা কিন্তু বেশিরভাগ ওই, আমি দেখেছি, আমি দিল্লিতে যেহেতু বহু বছর ছিলাম, তাদের যখন কোনো পার্টিও হয় বা গেট টুগেদার হয়, মেয়েদের আলাদা আলোচনা, ছেলেদের আলাদা আলোচনা, যেগুলো কিন্তু আমাদের মধ্যে নয় এতটা। এবং মেয়েরা একত্রিত হলেই শুধুই শাড়ি গয়না, আচার পাঁপড় চাটনি এসবের গল্প হচ্ছে।
রান্না বান্না ঠিকই, কি করে কি। হ্যাঁ। এটা কিন্তু বাঙালিদের মধ্যে নয়, এখনো বাঙালি গেট টুগেদারে কিন্তু নারী পুরুষ একসঙ্গে গল্প করেন, এবং অনেক মেয়েরাই হয়তো মানে কবিতা, গান বাজনা, কখনো কখনো অল্প সময় হয়তো রাজনীতি, খেলাধুলা নিয়েও পর্যন্ত আলোচনা হ্যাঁ, করেছেন। উৎসাহিত অনেকেই আছে। এগুলো বুঝতে হবে যে বাংলায় এই ব্যাপারটা অনেক বেশি প্রোগ্রেসিভ, অনেক পুরনো থেকে। সেক্ষেত্রে আপনার কথাই যদি ধরে নিই যে বাংলা অনেকটা প্রোগ্রেসিভ হ্যাঁ, এগিয়ে গেছে, ডেফিনেটলি। তো বাংলার মেয়েরা কিছুটা আলো দেখতে পেয়েছে অনেকটাই। কিন্তু বাঙালি পুরুষ তো ততোধিক নারীবাদী। হ্যাঁ, তাও আমি মেনে নিলাম, কিন্তু সেখানে আপনি যেহেতু বাংলা থেকে কাজ করছেন মূলত, তো আপনার লড়াইটা কেমন সেই মেয়েদের সাথে হয়ে গেল না? না, কখনোই না। আমাকে বহু মহিলা খুবই ভালোবাসেন, রেসপেক্ট করেন এবং মনে করেন এই লড়াইটার দরকার আছে। কিন্তু দেখুন, একটা কাজ করতে গেলে তার তো বিরুদ্ধ মত থাকবেই। যদি না থাকে আমার নিজেকে ভেজিটেবল মনে হবে। আমার কাজে যদি কোনো কেউ সমালোচনা না করেন, যদি কেউ না মনে করেন যে বাবা এ কেন এই কাজটা করছে বলে আমায় চারটে গালি না দেন, তাহলে সে কাজের মূল্য কি রইল? সবাই যদি সারাক্ষণ আমার পিঠ চাপড়ান যে না না ভীষণ ভালো ভীষণ ভালো হচ্ছে, এই কাজের কোনো মূল্য নেই, তার মানে কি বলুন তো, সেই কাজটা কাউকে এফেক্ট করছে না। আমি যে কথাগুলো বলি অনেক সময় যে এই যে 30% 40% মহিলার যে অপব্যবহার আইনের, যে সামাজিক সুবিধের, তার মানে কি সেগুলো তাদের এফেক্ট করে, তাই তারা আমাকে এরকম গালাগাল করেন। তার বাইরে 70-60% মহিলা আমাকে অসম্ভব ভালোবাসেন যখন যেখানে যাই। অনেক অল্প বয়সী মেয়েরা একথা আমাকে বলে, দিদি তোমার মতন হতে ইচ্ছে করে। এগুলো পাওনা নয়। কিন্তু যে কোনো কাজের, পৃথিবীর যে কোনো কাজের সবসময় বিরুদ্ধমত থাকবেই। সেই বিরুদ্ধমত থাকাটাই তো স্বাস্থ্যকর। এটা শুধু বিরুদ্ধ মতের ব্যাপার তো নয়, আপনি পুরুষের হয়ে বলছেন মানে বহু পুরুষ কারোর আমায় কি বিরুদ্ধে ধরনের বলছেন তো? আপনি কি জানেন বহু পুরুষ কিরম কথা বলেন? এই যে পেরিয়ে এলাম সদ্য ইন্টারন্যাশনাল মেন্স ডে, সেখানে কত পুরুষ জানেন আমাকে কত আজে বাজে কথা লিখেছেন ফেসবুক জুড়ে। এরকম কথা আমার সম্বন্ধে লেখা হয়েছে, আজ বিশ্ব পুরুষ দিবস, ইনি হচ্ছেন পুরুষদের লরেন্স বিষ্ণুই, আজকে এনার ছবিটাই থাক, সবাই একটু এসে হেসে হেসে যাবেন। পুরুষ মানুষ লিখেছেন আমার সম্পর্কে। মানে এরকম দিন না আসুক, ওনাকে কোনোদিন একটা বিপদে পড়ে আমাদের কাছে এসে দাঁড়াতে হয়। বহু পুরুষ সার্কাস্টিক ওয়েতে অনেক কিছু লেখার চেষ্টা করেছেন, সে আমার সম্পর্কেই হোক বা এই আন্দোলনটা সম্পর্কেই হোক। বরং মেয়েরা কিন্তু মন খুলে পুরুষ মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন, বহু বহু মেয়েরা। এত অনেক পুরুষকে দেখলাম সার্কাস্টিক ওয়েতে এই দিনটাকে নিয়ে লিখেছেন। খুব খারাপ লাগলো যে আপনারা কবে আর নিজেদের মূল্য বুঝবেন, কবে নিজেদের মর্যাদা বুঝবেন, কবে পুরুষের প্রতি আপনাদের সহমর্মিতা থাকবে, যে আজকে কত কত নিরপরাধ পুরুষের জীবন শেষ হয়ে যাচ্ছে এই মিথ্যে মামলায়, মিথ্যে অপবাদে। আপনারা কি চান কখনো আপনাদের ঘাড়েও এগুলো এসে পড়ুক? সেদিন কি আপনাদের মনে হবে, তাই না, যে সেদিন আপনাদের মনে হবে যে এটা তাহলে সত্যি তো এরকম হয়? আমরা কিন্তু চাই না আপনাদের সঙ্গে এটা হোক। আপনারা তাদেরকে একটা উপহাসের পাত্র বলে ধরে নিয়েছেন, আর আপনারা মনে করছেন আপনারা বিরাট একটা তোপ, আপনাদের সঙ্গে এটা হতেই পারে না, ওর সঙ্গে হয়েছে মানে ওর কোনো প্রবলেম নিশ্চয়ই আছে। আপনারা কবে বুঝবেন এই কথাগুলো? এই জন্য এবার লিখেছিলাম আমি যে আন্তর্জাতিক পুরুষ দিবসের লেখায়, যেটা আপনাদের অঙ্গীকার হোক যে পুরুষ মানুষ আপনারা একত্রিত হন, বেঁধে বেঁধে থাকুন। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, নারী দিবসে কোনোদিন দেখেছেন কোনো নারীদের এরম কথা লিখতে? কোনো নারী কোনোদিন সার্কাস্টিক ওয়েতে লিখেছেন নারী দিবসে? না, সেটা কখনোই খারাপ নারী ভালো নারী সবার জন্য লিখেছেন কি? নারীদের মধ্যেও খারাপ আছেন ভালো আছে, পুরুষের মধ্যেও খারাপ আছেন ভালো আছে। তা কোনো নারীকে আপনি দেখবেন নারী দিবসে এরকম সার্কাস্টিক ওয়েতে লেখা লিখবেন? কোনো দিন কোনো নারী লিখবেন না, কোনো দিন লিখবেন না। কিন্তু আপনারা পুরুষরা কিন্তু অনেকে লিখেছেন। আজ আপনাদের মর্যাদা মূল্য আপনারা কবে বুঝবেন? না, আপনার কথা শুনে সেই এতদিন আমরা শুনতাম যে মেয়েরাই মেয়েদের শত্রু, না না, তার পুরুষ মানুষও উল্টোটাই। পুরুষ মানুষের খুবই শত্রু। এবং আমি সবচেয়ে যেটা খারাপ লাগে যে কোনো পুরুষ মানুষ যখন এরকম ভাবে মানে একটা হন অপবাদের শিকার, অনেক পুরুষ মানুষ তো নিশ্চয়ই খারাপ আছেন, তারা অনেক সময় খারাপ কাজ করেন, কিন্তু অনেক পুরুষ মানুষ আমাদের কাছে তো প্রত্যেক দিন আসেন, যারা হননি, কিন্তু অন্য পুরুষ মানুষরা তাকে দেখে দিতে চান, কই আমার সঙ্গে তো এরকম হয়নি, ওর সঙ্গে কেন হলো, ও নিশ্চয়ই বদমাইশ। আপনাকে একটা মজার তথ্য দিই, আমাদের কাছে তো কর্পোরেটে সেক্সুয়াল হ্যারাসমেন্টে অনেক পুরুষ মানুষই আসেন, জানেন, তাদের কিন্তু তাদের মেয়ে কলিগরা নিয়ে আসেন। জেনারেলি কখনো তাদের ছেলে কলিগদের নিয়ে আসতে দেখিনি। মেয়েরা আমাদের এসে বলেন, দিদি আমরা ওকে অনেক দিন চিনি, ও কিন্তু এরকম করতেই পারে না। ছেলে কলিগদের দেখিনি খুব একটা আনতে, সব মেয়েরা নিয়ে আসেন তাদেরকে। এটাই বলতে চাই। এটা সাইকোলজিক্যাল একটা কিছু না ব্যাপার মানে থাকে ওনারা ছেলেদের খুশি হন মধ্যে। হয়তো মনে মনে যে বেশ হয়েছে, আমার সঙ্গে তো হয়নি, আমি ভীষণ ভালো। এবং ওনারা মনে করলেন যে এই পুরুষ দিবসে এই ধরনের সার্কাস্টিক মন্তব্য করে বা লেখা লিখে বোধহয় ওনাদের মহিলা মহলে টিআরপি বাড়বে, যে দেখো আমি কিন্তু পুরুষ দিবসের শুভেচ্ছা জানাইনি, আমি কিন্তু তোমাদের দিকেই রয়েছি। আমি এটা একটা প্রবণতা দেখলাম যে সেই পুরুষদেরই শুধু শুভেচ্ছা জানাবো যে যারা নারীদের সম্মান করে। কেন পুরুষদের কি নারীদের সম্মান জানানোটাই একমাত্র কাজ? যেই নারীরা সম্মানের যোগ্য তাদেরকে সবাই সম্মান করেন। নারী দিবসে কি আপনারা এরকম করে দেখে দেন যে যেই
যারা শুধু পুরুষদের সম্মান করেন সেই নারীদের সম্মান জানানো হবে, আপনারা তো আপামর নারীকেও সম্মান জানান। আমি বলছি না যে তাই বলে যেই পুরুষরা খারাপ কাজ করেন, কিন্তু এই জিনিসটা কেন হবে যে পুরুষ মানুষের একটাই মাত্র ক্রাইটেরিয়া, তারা যদি নারীকে নিরাপত্তা সম্মান জানান তবেই তাকে সম্মান জানানো হবে? পুরুষ মানুষের তো আরো অনেক কিছু করার আছে, তাই না? বাবা মাকে দেখার আছে, সন্তানকে মানুষ করার আছে, নিজের কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত হবার আছে, বাকি অনেক সমাজের জন্য কাজ করার আছে। তার জীবনের একমাত্র এজেন্ডা কেন এটা হবে যে নারীকে নিরাপত্তা দেওয়া, নারীকেই সম্মান করা? আর আপামর নারীকে সম্মান করতে হবে, কথা কে বললো? যে নারী সম্মানের যোগ্য তাকে নিশ্চয়ই সম্মান সবাই করেন, আপামর নারী পুরুষ সবাই করেন, শুধু পুরুষ মানুষ করেন না। আপনার কথা শুনে মানে যেটা সোশ্যাল মিডিয়াতে লোকের মানসিকতা হয় বা যে ধরনের কমেন্ট আসে যে আপনি সেই নারী পুরুষের লড়াইটা বাঁধিয়ে দিচ্ছেন, এমনিতে না, লড়াই ঠিক নেই। উল্টো। আমি বাইনারি করতে চাইছি না, ওনারা সবাই সেটা করতে চান, আমি সেটা করতে চাই না কখনো। আমি বলতে চাই যিনি সম্মানের যোগ্য, নারী এবং পুরুষ, তাকে সবাই এমনিই সম্মান করেন। এটা নারী পুরুষের বাইনারি নয়। নারী বা পুরুষ একে অপরকে ছাড়া কেউ চলতে পারবেন না, কাজে আননেসেসারি দ্বন্দ্বের মধ্যে যাবেনই না। না, একটা এটা কি নারী সত্যি দিবস হয় সেরকম, এরকম? একটা পুরুষ দিবস সেরকম, একটা শিশু দিবসের সেরকম, ভ্যালেন্টাইন ডেও সেরকম, বাকি সব দিনগুলো সেরকম, ফাদার্স ডে, মাদার্স ডে, সব। কাজে এইটা নিয়ে বাইনারি করবেন না। কারণ আমার যেটা মনে হলো, আপনাকে একটা কথা বলতে চাই, এবছর লক্ষণীয়ভাবে অনেক অনেক কর্পোরেট হাউস নাম করা পুরুষ দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। সে চিন্তার অতীত এমন এমন কর্পোরেট হাউস, মিডিয়া হাউসরা, প্রোডাকশন হাউস, অনেক সেলিব্রিটি, যারা তার মধ্যে ছেলে সেলিব্রিটিরাই বেশি, আলাদা করে ইন্টারন্যাশনাল মেন্স ডে শুভেচ্ছা জানিয়েছেন। এবং অতি প্রথিত যশা ফ্যাশন ডিজাইনার, তারা সমস্ত পুরুষ সেলিব্রিটিদের নিয়ে ফ্যাশন শো করেছেন। মানে এবার কিন্তু একটা পরিবর্তন দেখা গেছে, যেটা চিন্তার অতীত হয়তো ছিল। এবং অনেক, যেটা বললাম, নারীরা লিখেছেন অনেক কিছু পুরুষ দিবস নিয়ে। তো এটা থেকে কিছু সংখ্যক মানুষ একটু চিন্তিত হয়ে পড়লেন বা ভীত হলেন, কারণ 2-4 জনকে দেখলাম লিখছেন পুরুষ দিবসের কোনো প্রয়োজনীয়তা নেই। একটু ভীত হলেন কি যে তাহলে কি বাইনারিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে কি পুরুষদের নিয়ে আলাদা করে চিন্তা করার কথা ভাবা হচ্ছে, যেটা এতকাল হয়নি? তাহলে কি আমাদের লড়াই কোথাও না কোথাও গিয়ে একটা সোনালী আলোর রেখা দেখাচ্ছে? এটা কি মনে হলো? তাহলে তো বলতেই হবে যে ইয়ে ডার হামে আচ্ছা লাগা। এতদিনের এত অপমান, এত গালাগাল, এত আগুন, এত চিৎকার পেরিয়ে এইটুকু তো পাওয়া গেল। না, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে লড়াইটা কার বিরুদ্ধে? ছেলেরা কি সত্যি সিস্টেমের বিরুদ্ধে এই লড়াই। সমাজে অতটা কোনো নারীর বিরুদ্ধে না, নিরাপত্তাহীনতায় ভুগছে? না অবশ্যই, কিন্তু লড়াই তো সিস্টেমের জন্য, লড়াই তো কোনো মানুষের জন্য হয় না। কি হচ্ছে ছেলেদের সাথে যার জন্য আপনাকে লড়াই আপনি করতে একজন হচ্ছে? ছেলে হয়ে কথা জিজ্ঞেস করছেন, আপনি কি চান কালকে আপনার সম্বন্ধে একটা এরকম ফলস কেস হোক, আপনি তারপরে বুঝতে পারবেন ছেলেদের সঙ্গে কি হয়? আপনি কি সেটা Okay. চান? তো সেক্ষেত্রে এটা একটা দিক যে আইনের ফাঁক দিয়ে আইন কেন সোশ্যালি হয় না? আজকে আপনাকে যদি আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কোনো একটি মেয়ে দৈবাত যদি বলে দেয় আপনি তার গায়ে হাত দিয়েছেন, আপনি সেদিন বুঝতে পারবেন কি হয়। আপনার কথা কিন্তু কেউ বিশ্বাসই করবে না। বা আপনি একটা কর্পোরেটে আছেন, কোনো মেয়ের যদি হঠাৎ, ধরুন না, কোনো মেয়ের আপনাকে পছন্দ, আপনি তাকে পাত্তা দিলেন না, এবার সে যদি বলে দেয় আপনি তার সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেছেন, আপনার চাকরিটিও কিন্তু আর থাকবে না। কাজে আমাদের এই দেশে পুরুষ মানুষের কথা কিন্তু শোনা হয় না। একটি মেয়ে যা বলে, যতক্ষণ সেটা মিথ্যে প্রমাণিত না হয় সেটা সত্যি। আর পুরুষ মানুষ যাই কিছু বলুক না কেন, কিছুতেই কিন্তু সেটা সত্যি নয়। এবং কোনো পুরুষ যদি নির্দোষ হয়ে বেরিয়েও আসে, তারপরেও সবাই কি মনে করে বলুন তো? ওই তো জাজকে টাকা খাইয়েছে, উকিলকে টাকা খাইয়েছে, পাড়ার কাউন্সিলরকে টাকা দিয়ে বেরিয়ে এসেছে। আমাদের লড়াই এই সিস্টেমটার বিরুদ্ধে, কোনো মানুষের বিরুদ্ধে কিন্তু নয়। না, এরকম লড়াই আপনারা কিভাবে লড়েন? ধরুন একটা ছেলের বিরুদ্ধে কেউ এরকম ফলস অ্যালিগেশন কিছু আনলো, হ্যাঁ দেখুন, লড়াই তো লড়ার তো সে নানা তো রকম ব্যাপার নিজে আছে। গিয়ে আদালতে নিজের না কেসটাই না করতে না, পারে। তো কি করে করবে? নিজে কি করে করবে সে তো জানেই না। মানুষের কোনো অ্যাওয়ারনেস আছে? তাকে পুলিশ থেকে ভয় দেখানো হচ্ছে, এক্ষুনি তোমায় অ্যারেস্ট করে নেওয়া হবে। উকিলও তাদেরকে এই ভয় দেখাচ্ছেন, বেশিরভাগ উকিল। আমাদের কাছে এলে আমরা সেই সাজেশনটা দিই। আজকে ধরুন আপনার ওয়াইফ চলে গেছেন ফট করে, আপনি ভাবছেন আজকে আসবে কালকে আসবে, আসছে না। এবার আমরা তখন পরামর্শ দিই আপনি থানায় কিন্তু একবার জানিয়ে রাখুন আপনার ওয়াইফ চলে গেছেন, দিনক্ষণ সময় জানিয়ে রাখুন। কারণ বলা যায় না ওয়ান ফাইন মর্নিং আপনি দেখলেন আপনার ওয়াইফ একটা কেস করে দিয়েছেন, তখন থানায় যদি জানানো থাকে তখন থানা আপনার ওয়াইফকেও এটা বলতে পারবে, হ্যাঁ ওনারা তো জানিয়েছিলেন। আর আজকাল তো মেলের সুবিধাও হয়ে গেছে, হ্যাঁ ওনারা জানিয়েছিলেন, আপনি তো অমুক দিন থেকে ওনাদের বাড়িতেই থাকেন না, দেখা গেল উনি যেদিন থেকে থাকেন না তার 1 মাসের পরের ডেটে উনি দিয়েছেন, আপনারা গতকাল ওনাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, দিয়ে উনি একটা বধূ নির্যাতনের কেস করেছেন। সেক্ষেত্রে তো পুলিশও বলতে পারবে যে আপনি তো অমুক তারিখ থেকে নেই, তা আপনি গতকালের ডেট দিয়ে করেছেন, আপনি তো নেই ওনাদের বাড়িতে। আর কিছু না, এই যে এই অ্যাওয়ারনেসগুলো পাড়ার কাউন্সিলরকে জানিয়ে রাখা। কারণ কি, কাউন্সিলর আপনার অভিভাবক কিন্তু।
তিনি যে দলেরই হন না কেন। অনেকে দিদি আমি তো অমুক দল করি, উনি অমুক দলে, সেটা কিন্তু বড় কথা নয়। উনি আপনার অভিভাবক, তেমনি যেই দলেরই হন না কেন। বা বাচ্চাদের অনেকে থাকে না, বাচ্চাকে দেখতে পাচ্ছে না, অনেকে আজকাল অভিযোগটা করেন, দিদি ওর মা না ওকে পড়াশোনাই করাচ্ছে না, বাপের বাড়ি নিয়ে চলে গেছে, স্কুল ছাড়িয়ে দিচ্ছে, তখন চাইল্ড কমিশনে জানিয়ে রাখা। বা আপনার মা বয়স্ক, তার গায়ে হাত উঠছে, তাকে আজে বাজে গালাগাল করা হচ্ছে, তখন সেই ওমেন্স কমিশনে একটা জানিয়ে রাখা। কেউ কিছু জানান না, চুপ করে বসে আছেন, হঠাৎ করে উকিলের কাছে চলে যাচ্ছেন। এই সব জিনিস উকিলের কাছে যাবার নয়। উকিলের কাছে যাওয়া মানে আপনি খালি টাকা দিচ্ছেন, আর ভুলভাল আপনাকে দিয়ে কেস করিয়ে দেবে। এটা কজন পুরুষ মানুষের বাড়ি জানেন যে আপনি আপনার মাকে দিয়েও ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করাতে পারেন? জানেন? জানেন না কেউ। আর ভয়ে আরো আপনার মাও ভাবতে শুরু করলেন, না না ছেলের সংসারটা যদি ভেঙে যায় আমি করব না, কিন্তু করাতে তো পারেন, কেন করেন না? সেক্ষেত্রেও তো সেই একজন নারীর মাধ্যমেই কেস। সেটাই তো, নারীর মাধ্যমে কেস হতে পারে, তো ওই নারী তো করে দেবে আপনার মার সম্পর্কে, তাহলে আপনার মা কেন করবেন না? ব্যাপারটা কিন্তু সব জায়গায় নারী ভার্সেস নারী জেনারেলি থাকে, দুই নারী হাতে তরবারি সারাক্ষণ, আর মাঝখান থেকে ছেলেটির জীবন পিষে যাচ্ছে। একটি মেয়ে যখন বধূ নির্যাতনের কেস করে, সে তো শাশুড়ি ননদ যা যে আছে সবাইকে জড়িয়ে ফেলছে। সে কি ভাবছে যে আপনার মাকে জড়াবো না? তাহলে আপনার মা কেন এই কথাটা ভাববেন? ভাবার কোনো কারণ নেই না। ঠিকই। এবার দেখুন, একটা জিনিস সাধারণত আমরা দেখি যে এই যে আমাদের দেশে ধরুন SC ST OBC সংরক্ষণ আছে, কারণ তারা পিছিয়ে আছে, কোথাও দুর্বল, পিছিয়ে মানে তাদের একটা জেনারেশনকে দিলেই তো হয়, তারপরের জেনারেশন তো আর তাহলে পিছিয়ে থাকছে না, তাহলে জেনারেশনের পর জেনারেশন কেন সংরক্ষণ পাবে? না, আমি সেটা বলছি না, আমি বলছি তো দুর্বলের হয়ে ও নারী দুর্বল, কিন্তু পুরুষ তো দুর্বল নয়। নারী দুর্বল নাকি? কেন আপনারা বলছেন ওমেন এম্পাওয়ারমেন্ট, নারী এগোলে দেশ এগোবে, নারী নাকি এত এগিয়ে গেছে, নারী পাইলট, নারী ডাক্তার, নারী ইঞ্জিনিয়ার, নারীর মতন কেউ নেই। আর নারী দুর্বল কি করে বলেন? অন্য সময় তো নাকি শুনি নারী সন্তানের জন্ম দেয়, যদি শারীরিকভাবেও ধরি, তাহলে নারীর মতন নাকি আর কেউ নেই। সারা জীবন তো নারী এই কথাই বলে গেল যে আমি সন্তানের জন্ম দিয়ে আমার মতন কে শক্তিমান। তাহলে নারী কোথায় দুর্বল? নারীর জন্য এত প্রকল্প, নারীর জন্য এত ভাতা, নারীর জন্য এত সবকিছু, কি করে নারী দুর্বল হয়? স্বাধীনতার ৭৯ বছরে পুরুষ মানুষের জন্য কি হয়েছে? হ্যাঁ, তারপর নারীকে 33% সংরক্ষণ। কেন? নারী যদি ইকুয়াল হবে, নারী যদি এম্পাওয়ার্ডই হবে, তাহলে সে লড়ে সবকিছু কেন নেবে না? তার নিজের লজ্জা করে না? আমি যদি সমানই হব, আমি তো তাহলে লড়ে নেব সবকিছু, আমি সংরক্ষণ নেব কেন? প্রথম প্রতিবাদ তো আমার দিক থেকে যাওয়া উচিত। তার মানে তো আমাকে খাটো করে দেখানো হচ্ছে না, তার মানে আমি দুধ ভাত, ঠিক কিনা? তাহলে আমি কেন নেব সংরক্ষণ? আমি তো নেব না। আর একটা মজার বিষয় দেখুন, এই যে ভোট এলেই সব রাজ্যে কি বলা হচ্ছে, মেয়েদের হাতে এতগুলো টাকা দিয়ে দাও, তাহলে মেয়েরা ভোট দেবে, ভোট ব্যাংক, ওমেন ভোট ব্যাংক। তাহলে মেয়েরা কখনো ভাবেন মেয়েদের কত ছোট করা হয়? অর্থাৎ নারী কত লোভী, নারীর কাছে টাকা দিলেই নারী ভোট দেয়। পুরুষ মানুষের সম্পর্কে এটা ভাবাতে পারে না কোনোদিন। নারী ভোট ব্যাংক, এত টাকা দিয়েছে বা নারী এত পার্সেন্ট নারীর ভোট ব্যাংক হয়েছে। তাহলে নারী নিজে কখনো ভাবলেন যে তাকে কত লোভী বলে ধরা হয়? দেখবেন সব রাজ্যে কোনো না কোনোভাবে এই নাম, কিছু না কিছু নামে এই প্রকল্প আছে। তাহলে নারী কিন্তু কোনোদিন এটা সিরিয়াসলি ভাবলেন না যে তার বুদ্ধি, তার মেধা, তার পড়াশোনা, তার ইন্টেলিজেন্সকে কেউ দামই দিল না। শুধু নারীর হাতে কিছু টাকা ধরিয়ে দাও, তাহলেই নারী তোমায় ভোট দেবে। অর্থাৎ সেই সরকার ন্যায় কি অন্যায়, সেই সরকার খারাপ কাজ করে না ভালো কাজ করে, তার মূল্যায়ন কিছু নারীর কাছে নেই। এই সরকার আমার এখানে টাকা দেবে, তাহলে আমি একে ভোট দেবো। এটা কি নারীর পক্ষে খুব শ্লাঘার বিষয়? আমার খুব জানতে ইচ্ছে করে। এটা ধরুন নয়, কিন্তু এই যে বাসে ট্রেনে মেয়েদের জন্য সংরক্ষিত আসন, কেন সংরক্ষিত আসন থাকার কি দরকার? প্রতিবন্ধীর জন্য থাক, প্রেগনেন্ট ওমেনের জন্য থাক, সিনিয়র সিটিজেনের জন্য থাক, বাচ্চাদের জন্য থাক, কেন মেয়েদের জন্য এখন কেন থাকবে? মেয়েরা তো আবার সংরক্ষিত আসনে যদি বসতেন ভালো, ওনারা তো বয়ফ্রেন্ডের সঙ্গে গল্প করার জন্য জেনারেল সিটে গিয়ে বসে থাকেন। কেন? না, এমনি তো মেয়েদের তো বায়োলজিক্যালি, আপনার কথা কি বায়োলজিক্যালি কিসে ছেলেদের থেকে কেন দুর্বল কেন? এই তো বললাম আমি আপনাকে যে মেয়েরা তো বলছেন মেয়েরা পাইলট হতে যাচ্ছে, মেয়েরা আর্মিতে যাচ্ছে, কিসের বায়োলজিক্যালি দুর্বল তারা? আর আমি জানতে চাইছি তাহলে আপনারা জেনারেল সিটে গিয়ে কেন বসেন? বয়ফ্রেন্ড ওখানে বসে আছে তার পাশে গল্প করবো বলে, সেখানে তো আপনি একটা লোকের সিট নষ্ট করছেন কেন? তাহলে উত্তর দিতে হবে। আপনি বসুন, আপনার জন্য সংরক্ষিত সিট, আপনি বসুন। অধিকাংশ মেয়ে তো আবার ট্রেনের লেডিস কামরায় উঠতে চান না, বলেন জেনারেল সিট জায়গায় উঠলেই আমরা সেফ ফিল করি, লেডিস কামরায় যা করে অসভ্যতা, বলেন কিনা জিজ্ঞেস করবেন তো। তাহলে আমার কাছে কথা, যদি ইকুয়ালিটি আমি দাবি করি, আমি সবকিছুতে ইকুয়াল হব। আমি শুধু হাত পেতে আছি, হাত উল্টাতে শিখলাম না, এটা তো হবে না। আমি শুধু হাত পেতে নেব, শুধু নেব, বাবার কাছেও নেব, স্বামীর কাছেও নেব, পরবর্তীকালে ছেলের কাছেও নেব, ভাইয়ের কাছেও নেব। এটা কি করে হবে? আমি যদি ইকুয়াল হই তাহলে আমি তো দেব সবাইকে, তাই না? আমার তো দেওয়ার কথাও ভাবতে হবে। কত পার্সেন্ট মেয়ে বলুন তো দেয় আমাকে? সত্যি কথা বলুন তো, দেবার মনোবৃত্তি কত পার্সেন্ট মেয়ের আছে? আবার হাই হাই করে আমার উপর পড়বে, গালাগাল দেবে আমাকে, কিন্তু সত্যি বলুন তো সেটা পার্সেন্টেজে আসে?
না, সেটা যে দেয় না তার একটা সাইকোলজিক্যাল ব্যাপার কি আছে, কারণ, কি ব্যাপার? নিরাপত্তাহীনতায় ও, বোঝে। বড় বড় চাকরি ভাবে। করছি আমি অ্যালুমিনি নেওয়ার সময় বাড়ি থেকে টাকা নিচ্ছি, কিসের নিরাপত্তাহীনতা দেবার ব্যাপারে? হ্যাঁ, না, একটা মেয়ে। আচ্ছা আমাকে একটা কথা বলুন, কোনো মেয়ে যদি যখন বিয়ে ইকুয়ালিটি কথা বলে, তো ইকুয়ালিটি তো সেদিন হবে যেদিন একটা মেয়েকেও সম্বন্ধ যদি হয়, বা অ্যারেঞ্জ ম্যারেজ বা লাভ ম্যারেজে, তার চাকরিতে কি প্রমোশনস, তার চাকরির কি ভবিষ্যৎ আছে, তার নিজের বাড়ি আছে কিনা, তার নিজের গাড়ি আছে কিনা, এগুলো নিয়ে যেদিন আলোচনা হবে। তার আগে তো হবে না আলোচনা। তার আগে কি নিয়ে সমান অধিকার নিয়ে আলোচনা? তার চাকরির প্রসপেক্ট, তার প্রমোশনের প্রসপেক্ট, তার বাড়ির পরিকল্পনা কি হয়েছে নিজের টাকায় গাড়ি কিনছে কিনা, যেটা একটা ছেলের বিচার হয়, সেটা তার বিচার যেদিন হবে সেদিন মেয়েরা ইকুয়ালিটি কথা বলবেন। তার আগে কিসের কথা? কথা নেই তো ইকুয়ালিটি নিয়ে কোনো। কটা মেয়ে এই দম আছে বলুন আমাকে যে আমি চাকরি করে আমি নিজের একটা ফ্ল্যাট কিনবো? কথায় কথায় বলছেন আমাদের নিজেদের কোনো বাড়ি নেই, তো সব বাড়ি তো মেয়েদের নিজেদের। স্বামীর বাড়িতে গিয়ে স্বামীর বাড়ির ভাগ, শ্বশুরের বাড়িতে তার কোনো কন্ট্রিবিউশনই নেই, শ্বশুরের বাড়ির ভাগ চাইছেন। আবার ছেলের বিয়ে হয়ে ছেলের বাড়ি হচ্ছে, সেখানেও বলছে আমার ভাগ। ভাইয়ের সঙ্গেও বাপের বাড়িতে গিয়ে বাড়ির ভাগ চাইছেন। তাহলে বলুন সব বাড়ি তোদের? বাড়ি তো সেরকম অর্থে পুরুষ মানুষের নেই। আমাদের কাছে তো রোজ আসছেন, জয়েন্ট নামে বাড়ি কিনেছিলেন, বরকে বাড়ি থেকে ভাগিয়ে দিয়েছে। উনি পেইং গেস্টে আছেন, মেসে আছেন, বউ বাড়িতে আছে, কেউ কেউ তো আবার প্রেমিক নিয়েও আছেন। তাহলে পুরুষ মানুষের বাড়ি কোথায়? বিক্রি করারও ক্ষমতা নেই, কারণ জয়েন্ট নামে কিনেছেন, অথচ উনি ইএমআই দিচ্ছেন। তাহলে সমস্যা ইয়েতে আসুন, জড়ে আমাদের আসুন। তো আইন আছে যে। কিসের আইন? কোনো আইন নেই। ব্যাংকে গেলেই আপনাকে কানে ভরা হচ্ছে আপনি জয়েন্ট নামে বাড়ি কিনুন, তাহলে আপনার একটু সুবিধা হবে। এদিকে বউ দিনের পর দিন আপনার নিয়ে বসে আছে, ধান নিয়ে বসে আছে, শোধ করতে হচ্ছে বরকে। কেন এগুলো হবে আমি জানতে চাই। এগুলো তো হওয়া বাঞ্ছনীয় ছিল না। মেয়েরা যদি এত এম্পাওয়ার্ড, মেয়েরা যদি এত সমান অধিকার, তাহলে এগুলো কেন হবে? আমার যার ক্ষমতা নেই আমি সেটা করব না তো। এরকম ছেলে আমাদের কাছে এসেছে, বউ লাখ লাখ টাকা বাজারে ধার করে চলে গেছে, ছেলেকে শোধ করতে হচ্ছে। কেন হবে এগুলো? লজ্জা করে না মেয়েদের? আমি জানতে চাই। সব মেয়ের কথা অবশ্যই বলিনি। ঠিকই, কিন্তু এবার আপনি যে কথাগুলো বলছেন সেই যুক্তিতে তো ডিভোর্সের পর যে মেয়েটা কোনো রোজগার করে না, সব কথা আলাদা। তারও তো অ্যালুমিনি না পাওয়া কেন? কথা না না। না, অ্যালুমিনি তো কথা না, না আমার কথা হচ্ছে মেয়েদের রোজগার বাধ্যতামূলক হওয়া উচিত। রোজগার না হলে বিয়ে হবে না। কেন আমি এই মনোভাব আমার আসবে কেন যে আমি কারোর ঘাড়ের ওপর বসে খাবো? তাহলে সব বাবা মার উচিত মেয়েদেরকে সেরকম তৈরি করা যে আগে মেয়ের চাকরি, তারপরে বিয়ে, রোজগার, তারপরে বিয়ে। আমি তো ওটাই জন্য বললাম যে সম্বন্ধ করে বিয়ে হোক বা লাভ ম্যারেজ হোক, প্রথম কথা হবে আপনার মেয়ে কি চাকরি করে, গভর্নমেন্টের চাকরি করে যেরকম ছেলেদের ক্ষেত্রে হয়, তার কি প্রসপেক্ট, ফিউচার প্রমোশনের কি ব্যাপার, মেয়ে বাড়ি কিনছে, আপনার মেয়ের গাড়ি কিনছে, তবে বিয়ের কথা হবে। তবে এটা তো শুধু আমাদের এখানে না, আমার দরকার নেই তো, আমার কথা মেয়েদের সম্বন্ধে কথা হচ্ছে। আমাদের এখানে কিনা, বিদেশে কিনা, এদেশে কিনা আমি জানতে চাই না। মেয়েদের নিয়ে কথা হচ্ছে, মেয়েদের নিয়ে কথা হবে। মেয়েরা ইকুয়ালিটির কথা বলছেন, এম্পাওয়ারমেন্টের কথা হচ্ছেন, তাহলে এই নিয়ে কথা হবে। এই যুবেন্দ্র চাহালের যে ডিভোর্স হলো, হ্যাঁ, তা কেন হবে এগুলো আমি তো জানতে চাই। আমি অন্যের টাকায় ফুর্তি করব কেন? আমার যদি লাক্সারিয়াস লাইফ কাটাতে হয়, সেই টাকা রোজগার করার ক্ষমতা আমার নিজের থাকতে হবে। অন্যের পয়সায় কেন হবে? বাবার পয়সায়ও কেন হবে? বরের পয়সায় হবে কেন? ছেলের পয়সায় বা ভাইয়ের পয়সায় কেন হবে? আমার যেরকম, যদি এরকম লাইফ আমায় কাটাতে হয়, তাহলে আমায় নিজের পয়সা রোজগার করতে হবে। কোর্ট থেকে কেন এই কথা বলে দেওয়া হবে? আমার তো প্রচুর আপত্তি সেই কোর্টের বিচারেও, যে আপনার বউ যেরকম লাইফ কাটাতো সেই লাইফ আপনার বউকে দিতে হবে। কেন দিতে হবে? বর কি বাধ্য নাকি দিতে? তাহলে বউ কেন বাধ্য নয়? বিয়ে তো দুজনেরই হয়। আমি এরকম অনেক মেয়েকে জানি যারা হাজব্যান্ডের থেকে বেশি টাকা রোজগার করে, তারা দিচ্ছে। এবং তাহলে এরম হওয়া উচিত, যে বেশি রোজগার করবে সে মেনটেনেন্স দেবে। একটা ছেলের জীবন নষ্ট হয় না? একটা বিয়ে যখন 2 বছরের মাথায়, 1 বছর কি 3 মাসের মাথায় ভেঙে যায়, তা ছেলেটারও তো ভার্জিনিটি নষ্ট হয়। তাহলে ছেলেটা কেন টাকা পাবে না? ওনারা যদি মনেই করেন, অনেকের বাবা মা তো বলেন আমার মেয়ের জীবন নষ্ট হয়ে গেল, মেয়েটাও ভাবছে বিছানায় শোয়ার দাম নিচ্ছে নাকি, তাহলে ছেলেটারও তো তাই। ছেলেটা কেন টাকা পাবে না আমায় বলতে পারেন? কোনো যুক্তি আছে? এবার ছেলেটারও তো বিয়ের বাজারে দাম নষ্ট হলো, তাহলে ছেলে কেন টাকা পাবে না? কোনো যুক্তি না। এই জিনিসগুলো আসলে সামাজিক সিস্টেম থেকে এসেছে, সেটাই তো বলতে চাইছি। সিস্টেম চেঞ্জ করতে হবে তো। না, এই সিস্টেমটা এসেছে কেন? এসেছে সেই জায়গা থেকে, মানে তখনকার মেয়েরা এখনকার মেয়েরা তো তফাৎ আছে। তখনকার মেয়েরা না, প্রথম থেকেই মানুষের সভ্যতা যাবে থেকে এসেছে। মেয়েরা যেহেতু না, তখনকার মেয়েরা এরকম ছিলেন না। না, মেয়েরা যেহেতু সন্তানের জন্ম দেন, তাই সিস্টেমটা এভাবে গড়ে উঠেছে। না 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 না, ওইসব আজকালকার দিনে আর নেই। আজকাল বহু মেয়েতে যাদের ছেলে মেয়েই হয় না, তারাও এরকম করেন। সন্তানের জন্ম অনেক পরের বিষয়। সেগুলো তো ব্যতিক্রমী ঘটনা। এর সঙ্গে সন্তানের আজকাল কজন মেয়ে এরকম আছেন? সন্তানের জন্মের সঙ্গে এর কি সম্পর্ক? আজকাল বহু বাবাও আছেন খুবই কেয়ারিং, ছেলে মেয়েকে রাখছেন। আমি তো প্রশ্ন করেছি একটা, কোনো ছেলে যদি আজকে বলেন আমার বউ বড় চাকরি করে, আমি আর চাকরি করব না, আমি হাউস হাজব্যান্ড হব, রাজি হবেন? কজন রাজি হবেন? ছেলের বাবা মা আর মেয়ের বাবা মা মিলে চিৎকার শুরু করবে, হয়তো তার বউয়ের আপত্তি নাও হতে পারে।
কোনো ছেলে পারে এরম করতে ফট করে? অনেক মেয়ে তো বাচ্চা হওয়ার পরে বলে দেয় আমি এবার হোম মেকার হব বলে চাকরি ছেড়ে দেয়। কজন ছেলে পারেন এটা করতে? তার যদি ছেলেরা এটা বলতে শুরু করেন, অনেক ছেলে তো আছে রান্না করতে ভালোবাসেন, বাড়িঘর গোছাতে ভালোবাসেন, বাচ্চাও ভালোবাসেন, তা তারা যদি ওটা হাউস হাজবেন্ড হতে চান, হবে? এই যে মেয়েরা সারাক্ষণ বলছেন না যে আমরা বাড়িঘর সামলাই, আমরা সব কিছু করি, তো আমি জানতে চাইতো আজকে যদি পাশাটা হঠাৎ উল্টে যায়, কজন মেয়েটায় রাজি হবেন? না, এর একটা অন্যরকম মতামত আছে, যেটা সোশ্যাল মিডিয়াতে আমরা হামেশাই দেখতে পাই। এরকম বলা হয়, একজন মেয়ে হাউস মেকার মানে সে আসলে 24 ঘন্টার কর্মী। হ্যাঁ, তা একটা ছেলেটা যদি হতে চায় না, এবার, ছেলেটা সেটা হতে পারবে না, কে কারণ বললো অতটা আপনাকে? কষ্ট বললো করতে কে পারবে কথা? এই না। কথা কে বললো পারবে না? এরকম একটা কনসেপ্ট না না, আছে। আমি তো আপনাকে বলছি যদি হয় তাহলে কি হবে? রাজি হবে? ছেলের বাবা মা চিৎকার করবে, ছেলের মেয়ের বাবা মাও হ্যাঁ, চিৎকার সেটা করবে। তো সামাজিক আমি একটা। এখন জানতে চাইতো, আজকে তো কনসেপ্ট সবকিছু বদলে যাচ্ছে তো, হুম। তো একটা ছেলেরা যদি আজকে এটা ভাবতে শুরু করে, অনেক দিন তো হলো চাকরি বাকরি সবকিছু, এবার আমরা হব হাউস মেকার, আমরা হোম মেকার হব, কি হবে? বলতেই পারে, কোনো ছেলে ভাবতেই পারে। একেবারে নেই এরম কিন্তু নয়, আমি চিনি 2-4 জনকে। এরকম আজকাল তো তাহলে দেখা কি যাচ্ছে। হবে? হতে পারে তো, হুম। তখন কি হবে? সমাজ সেটা সহজে মেনে নিতে পারে তাহলে না, কিন্তু সবার আগে ছেলের বাবা মা চিৎকার শুরু করবে, তুই বইয়ের পয়সা খাচ্ছিস, আর মেয়ের বাবা মা বলবে কাকে একটা বিয়ে করলি। মেয়েটার আপত্তি কিন্তু নাও থাকতে পারে, আপনাকে আমি এখনো বারবার এই কথা বলছি। মেয়েটার হয়তো আপত্তি নেই, মেয়েটা হয়তো বলবে হ্যাঁ তুমি করো না। কাজেই দৃষ্টিভঙ্গি বদলাবার সময় এসেছে, দুনিয়া অনেক বদলে গেছে, দুনিয়া সে জায়গায় আর দাঁড়িয়ে নেই। আজকালকার ছেলেরা অনেক কেয়ারিং বাচ্চা কাচ্চার প্রতি, অনেক বেশি সেন্সিটিভ। আচ্ছা, আপনি যে এত বছর ধরে এগুলো দেখছেন, এত কাছ থেকে দেখছেন, মানে সব থেকে খারাপ এরকম ঘটনা কি দেখেছেন? বলতে যে না, রোজ দেখি বাবা সুইসাইড করলেন না, ছেলের। রোজ তো দেখেন, আমি বলছি কিছু ঘটনা থাকে না হয়তো যেগুলো বললাম মনে আপনাকে, স্ট্রাইক করে যায়। শ্বশুর মশাই চিরতরে। সুইসাইড করলেন, ছেলের বউ ধর্ষণের মামলা দিয়েছে বলে, এরকম প্রচুর প্রচুর, আপনাকে আমি কত বলবো রোজ। এটা দেখুন আমার সপ্তাহে 7 দিন অফিস খোলা, 12টা 12:30 থেকে রাত 8টা, তাহলে আপনি বুঝতে পারছেন কত লোক আমাদের অফিসে আসেন, তার মধ্যে থেকে বলা খুব ডিফিকাল্ট। বা আপনার লড়াইটা কোথায় সব থেকে বেশি হয়েছিল, এরকম কিছু? সবটাই লড়াই, আমি সবকটা লড়াইকেই সমান মনে করি, আর বা বলতে পারেন কোনোটাকেই মনে করি না, কারণ আমাদের প্রথম কাজ হচ্ছে ছেলেরা এলে এটাই বোঝানো, ছেলেরা এবং তাদের পরিবারে, যে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। একটা অ্যাক্সিডেন্ট হলে হাত পা ভেঙে গেলে কি আপনারা মনে করেন জীবনটা শেষ হয়ে গেছে? প্লাস্টার হয়, কিছুদিন বাড়িতে হয়তো থাকেন, আবার প্লাস্টার খোলা হয়, ঠিক হয়ে যাবে, কিচ্ছু হয়নি। প্রথম কাজ আমাদের এটা, কারণ ওনাদের তখন ওটাই দরকার। ওনাদের আমি তখনই যদি বলতে শুরু করি আরে বাবা এত সাংঘাতিক ঘটে গেছে ঘটনা, কি হবে, কি করে আপনারা বাঁচবেন, না না, আমাদের প্রথম কাজই এটা, ধর কিছুই হয়নি। আপনি নিজে তো এত সোশ্যাল মিডিয়াতে আসেন, পডকাস্টে আপনাকে দেখা যায় প্রায়, কিন্তু সেখানে আপনার বক্তব্য থাকে যে সোশ্যাল মিডিয়ায় মেয়েরা যে আসছে সেটা ঠিক নয়, সেটা ভালো নয়। না না, সোশ্যাল মিডিয়া আমার আশা তাদের আশা কি এক নাকি? সোশ্যাল মিডিয়া মেয়েরা যেভাবে আসেন, পরশুদিনই দেখলাম বলিউডের একজন মহিলা, মানে তিনি তো অভিনেত্রীও বলা যায় না, যেভাবে তিনি এসেছেন, তো এগুলোকে সোশ্যাল মিডিয়া আসা বলে নাকি? আর মিডিয়ারও তো দোষের শেষ নেই, সেগুলো আবার বসে বসে কভার করছে। কাজে এই যে অল্প শিক্ষিত অর্ধশিক্ষিত যে মেয়েরা ভাবছে ওটাই উমেন এম্পাওয়ারমেন্ট, যেভাবে তারা আসেন এ তো কর্তব্য নয়, তা সেটা আসার আমার আশাটা এক, আপনার মনে হয়? না, সেটা এক তাহলে নয়, আপনি যেরকম ইন্টেলেকচুয়াল একজন হ্যাঁ, তো মানুষ। আমি তো সেটাই বলতে চাইছি আপনাকে, আপনি বলতে পারেন সোশ্যাল মিডিয়ায় যে রিল ঘোরে তার মধ্যে কোথায় মেয়েদের ইন্টেলেকচুয়াল মেধা বুদ্ধি এগুলো নিয়ে কথা হয়? না, সবাই মেধা নিয়ে আসবে কেন? কেন তাহলে কেউ জামা art- কাপড় খুলে আসবে? না, কেউ আর্ট নিয়ে আসছে। কোথায় নিয়ে আসছে? কোথায় আমাকে দেখান তো, আপনি আমাকে দেখান আপনার ফোন খুলে এখনই, যে কজন আর্ট কি নিয়ে এসেছেন, কজন তাদের আর্ট গান বাজনা নাচ নিয়ে কজন এসেছেন, আপনি আমায় দেখান। আপনার সঙ্গে আমার চ্যালেঞ্জ রইল, কজন এসেছেন দেখান আপনি আমাকে। না, আমি বলতে চাইছি যে যে যেটা ভালো পারে না না না, সে সেটা নিয়ে করছে। এসেছে কজন? যারা বড় বড় শিল্পী আছেন তাদের এসবের দরকার পড়ে না, তাদের কাছে এত প্রোগ্রাম এত গান বাজনা, তাদের এসবের সময় নেই। তার বাইরে যারা মানে সিংহভাগ যে মেয়েরা আসেন, আপনি আমায় দেখান। না, আজকাল দেখি তো সিরিয়াল যারা করেন সেই সব মেয়েরাও তারা সবাই তারা reels তাদের বানাচ্ছেন। প্রমোশনে, না তাদের প্রমোশন, না। দ্যাটস ডিফারেন্ট। আমি যাদের কথা বলছি আপনিও জানেন। না, আমি প্রমোশন বলছি না, এরকম বহু মডেল আছেন, তারা নিয়মিত রিলস বানাচ্ছেন। আমি বলছি যে তাদের যেটা গুণ বা তাদের যেটা কাজের ক্ষেত্র, কেউ অভিনেতা অভিনেত্রী, কেউ হয়তো মডেলিং করে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে তো সেটা রেগুলার করে দেখাতে পারবে না। তারা তখন সোশ্যাল মিডিয়াতে কি করবে, নিজেকে কিভাবে দেখাবে? না তারা দেখান না, তাদের নিয়ে আমার কোনো প্রবলেম নেই। নিজেদেরকে আমি যাদের নিয়ে attractive- প্রবলেমের কথা বলেছি আপনিও জানেন, আমিও না, আমি জানি, তাদের নিয়ে আমি বলছি শুধু না। তাদের নিয়েই বলেছি। না, সেটা তাদের বলেছেন। বাইরে আমার কোনো ইন্টারেস্টই নেই কিছু নিয়ে। না, কিন্তু এখানে একটা ছোট্ট সূক্ষ্ম লাইন থেকে যায়, যে যারা ওই আমি যাদের কথা বলছি মডেল বা তারা করুন না, তারা তাদের প্রেশারটা কেন করবেন? পেশাটা করতে পারছেন না, কারণ ওটা রেগুলার করা যাবে না সোশ্যাল মিডিয়াতে। সেটা তারা তারা তখন কি বুঝবেন। করছেন, সোশ্যাল মিডিয়াতে লোকের অ্যাট্রাকশন সহজে পাওয়ার জন্য জামা কাপড় খুলছেন, কিছুটা অ্যাট্রাকটিভ ড্রেস পরছেন সেটা ঠিক ধরুন। নয়। যদি শুনুন আপনাকে একটা কথা বলি, জামা কাপড় খুলে এই সমস্ত করে কোনো কিছু খুব বেশি দিন চলে না, চলবে না। কিন্তু এটা তো এন্ড অফ দ্য ডে দুনিয়ায় শুধু কন্টেন্টই রুল করে। হুম, মেধা বুদ্ধি ইন্টেলিজেন্স, আপনার ভেতরে কি কন্টেন্ট আছে এটাই রুল করবে, ওগুলো রুল করবে না।
যদি কেউ করছেনও তিনি ভুল করছেন। খুব মুষ্টিমেয় মানুষকেও যদি আকৃষ্ট করা যায়, না মিলিয়ন মিলিয়ন ভিউ আছে, হ্যাঁ হতেই পারে। তা মিলিয়ন মিলিয়ন ভিউ মানে কি আপনি মনে করছেন সেটা উনি চিরকাল রাজ করবেন? আপনি আমাকে একটা সত্যি কথা বলুন তো, যে বড় বড় অভিনেত্রী আজকেও যাদের দেখে লোকে মাথা নিচু করে, তাদের ওগুলো করার দরকার পড়েছে কোনোদিনও? না তখন না না, সোশ্যাল শুনুন, মিডিয়ায় আপনাকে ছিল আমি একটা না। কথা বলি, আপনি যদি আপনার বিদ্যা বুদ্ধিতে মনে করেন যে ওটাই দরকার, সেটা আপনার ব্যক্তিগত মতামত, আমার নাই না হতে আমি পারে। ওটা দরকার বলছি না, তাহলে? আমি বলতে চাইছি যে যে যেটা করছে। দেখুন, আই বেগ টু ডিফার। আমি এখনো যেটা বলছি আমি সেটাই বলবো। আচ্ছা, এটা দ্বিতীয় একটা ফ্লিপ সাইড আছে, যে এগুলো দেখছে কারা? দেখছে তো ছেলেরাই। হ্যাঁ, কেন দেখুন না, আমি তো সেটাই বলতে চাইছি। আমি কি বলেছি নাকি পুরুষ মানুষ এটা দেখে না? আপনাকে কোনোদিন বলেছি আমি? আমি একটু আগেও কি বললাম, প্রচুর মহিলারাও দেখছেন এবং দেখে কি ভাবছেন, ওটাই এম্পাওয়ারমেন্ট। যেই জঘন্য রিল সমস্ত, আর মানে একদম কদর্য রিল করেও মহিলারা ছাড়ছেন, কেউ চাল ধুচ্ছেন, কেউ মাছ ধুচ্ছেন, কেউ আর তাদের যা সব চেহারা, তা সেগুলো কি লোকে করছেন না? মিলিয়ন মিলিয়ন ভিউ কিন্তু তারও আছে। তাহলে তাই মানে ওটাই ওটাই আমাদের রুচি, ওটাই আমাদের স্ট্যান্ডার্ড হবে, তাই কি? সেটা তো হওয়া উচিত নয়, তাহলে? কিন্তু আপনি যাদের হয়ে লড়াই করছেন তারাও তো হ্যাঁ দেখো, আমার বক্তব্য তো সেটা নয় তারা কেন দেখছেন, আমি তো বলিনি সেটা তারা দেখছেন না, কিন্তু সেটাতে জন্য স্ট্যান্ডার্ড হতে পারে না। না সেটা তো নয়। তাহলে আমি আপনার কাছে জানতে চাই যে কটা রিল দেখেছেন, যারা আমাদের ভারতবর্ষ জুড়ে তো মহিলার অভাব নেই, যারা মেধা বুদ্ধি ইন্টেলিজেন্সে সব কিছুতে আলো করে আছেন, তাদের কজনকে এটা করতে দেখেছেন? আর আমি কিন্তু ব্যক্তিগতভাবে কোনো রিল করি না, কোনোদিন দেখেছেন? না, কোনোদিন আমার দেখিনি। পডকাস্ট যদি নেওয়া হয় সেইখানে গিয়ে আমি কথা বলি, কারণ আমার এটা দরকারই পড়ে না। আমি এখনো বিশ্বাস করি এই পৃথিবীতে অনলি কন্টেন্ট রুলস। যার কাছে কন্টেন্ট আছে সেই রাজা, যার কাছে নেই তার কিচ্ছু হবে না। জামা কাপড় খুলে গা হাত পা দেখিয়ে কোথাও খুব বেশি দিন কিছু করা যাবে, কিচ্ছু করা যাবে না, এটা জেনে রাখুন, থাম্ব রুল, এটা কিচ্ছু হবে না। আমি একটু এবার অন্যদিকে চাই এই প্রসঙ্গ থেকে। এবার সেটা হচ্ছে যে আজকাল বিভিন্ন ওয়েব সিরিজে দেখা যায়, মানে এটা প্রায় কম্পালসারি হয়ে গেছে, ওয়েব সিরিজ মানে সেখানে এলজিবিটি কমিউনিটি থেকে কোনো না কোনো একটা ক্যারেক্টার কাউকে না কাউকে দেখা যাবে। তাদের প্রতি আপনার না দৃষ্টিভঙ্গি? না, আমি এলজিবিটির সঙ্গে প্রচুর মিশি, ওনাদের সঙ্গে কাজও করি, ওনাদের প্রোগ্রামে যাই, ওনারা আমাদের প্রোগ্রামে আসেন। এবং যেটা আপনারা হয়তো জানেন না, এলজিবিটি কিউ কমিউনিটিতে যেমন অনেক ছেলে থেকে মেয়ে হয়েছেন, প্রচুর মেয়ে থেকে যারা ছেলে হন তারা আমাদের সঙ্গে প্রচুর কাজ করেন। ট্রান্সমেন যারা, ওদের টিচার বলে একটা বড় অর্গানাইজেশন আছে, ওরা আমার সমস্ত অনুষ্ঠানে আসে থাকে, কাজে আমার ওনাদের প্রতি কোনো প্রবলেম নেই। ওনার প্রচুর, ওদের অনুষ্ঠানে আমি যাই, ওরা আমার সঙ্গে প্রচুর কাজ করতে আসে, কাজে আমার আমি মনে করি ওনাদেরও সমস্ত কিছু পাওয়া উচিত, সব অধিকার পাওয়া উচিত ওনাদের, সবকিছু ওনাদের হওয়া উচিত। হ্যাঁ, কিন্তু তাদের মধ্যে তো অনেকেই আছেন যারা ছেলে বা মেয়ে, পুরুষ হয়তো বা বললাম নারী। মেয়ে থেকে ছেলে হয়েছেন যারা, হ্যাঁ, কিন্তু তাদের একটা অতীত জীবন ছিল তো, যেখানে তারা থাকতেই পুরুষের পারে। ভূমিকাই ধরুন পালন করেছেন, থাকতে পারবে। সেখানে তারা যে না না, আপনি আবার ভুল করছেন। আমি আপনাকে বলতে চাইছি যারা মেয়ে থেকে ছেলে হয়েছেন তারা আমাদের সঙ্গে প্রচুর কাজ করেন, ওকে, কারণ যেহেতু আমি ছেলেদের নিয়ে কাজ করি, ওরা আমার আচ্ছা। সঙ্গে প্রচুর থাকেন, আসেন, আমার সব প্রোগ্রামে থাকেন, কাজে আমি ওদের কথাটা বেশি জানি। আবার যারা মেয়েরাও আছেন, আমি তাদের অনুষ্ঠানেও অনেক যাই, কাজে কোনো সমস্যা নেই আমার, ওদের কারোর সঙ্গে কোনো সমস্যা। এবার ধরুন যিনি মেয়ে থেকে ছেলে হয়েছেন তাকে আপনি কোন ক্যাটাগরিতে রেখে ছেলে support ক্যাটাগরিতেই করবেন? ফেলি, কারণ ওরা সবাই আমার এখানে সেই ট্রিটমেন্টটাই পায় এবং ওরা সেটাই আমাদেরকে বলে যে দিদি তোমার এখানে এলেই একমাত্র আমরা দেখি, আমরা ঠিকঠাক তা ছেলে হিসেবে একসময় ট্রিটমেন্ট তিনি আমার হয়তো- জানা দরকার নেই, আমি তাদেরকে সেখানে দেখিনি, হ্যাঁ, আমি তো তাদেরকে সেটা দেখিনি, আমি ওদেরকে ছেলে হিসেবেই পেয়েছি, কাজে আমি শুধু সেটাতেই ট্রিটমেন্ট দিই ওদেরকে। ওরা ক্রিকেট খেলে, ভালো ভালো চাকরি করে, আমার কোনো প্রবলেম নেই, ওরা আমার ছেলেদের সঙ্গে ক্রিকেট টিমে খেলে, আমি নট ইন্টারেস্টেড। আমি এত কমপ্লেক্স কিছুতে বিশ্বাস করি না, যারা কবে মেয়ে ছিল আজকে কেন ছেলে হয়েছে, না না না, আমি হিসেবে বিশ্বাস করি না। আমি ওদেরকে ছেলে হিসেবে দেখেছি, আমি সেই হিসেবে আর ভাবিনি এগুলো নিয়ে কোনোদিন, যে ওরা কবে মেয়ে ছিল, ওরা আজকে কেন ছেলে হয়েছে, এত কিছুতে না বিশ্বাস কেন ছেলে হয়েছে না, আমি বলছি যখন তারা অত্যাচারিত হচ্ছেন আজকে, তখন আপনি একজন পুরুষ অত্যাচারিত হচ্ছেন এইভাবেই তাদের পাশে হ্যাঁ দাঁড়াচ্ছেন, ডেফিনেটলি। কিন্তু তারা নারী হিসেবেও তো কোনোদিন আমার অত্যাচারিত জানার হয়েছেন। দরকার নেই তো, এত কমপ্লেক্স কিছুতে যাবো কেন? Okay. তখন তো আমি দেখিনি ওদেরকে, ওরা আমার কাছে আজকে এসছে, যদি ওদের কোনো প্রবলেম হয় ওরা আমার কাছেই আসবে, এটুকু জানি। আজকে এসআইআর নিয়েও তোদের প্রবলেম না, কারণ ওরা অনেকে বাড়িতে হয়তো অ্যাকসেপ্টেড নয়, তখন ওদের বাবা মায়ের ওটা নিয়ে প্রবলেম হতো, সেই নিয়ে ওদের সঙ্গে অনেক কথা হলো, বা তখন ওদের নাম অন্য ছিল, আজকে ওদের নাম অন্য, এগুলো নিয়ে ওদের মধ্যে অনেক কিছু মানে অসুবিধা হচ্ছে, ওদের চেষ্টা করছি যেটা যতটা পাশে দাঁড়ানো যায় সেটা নিয়ে। এগুলোতে আপনারা হেল্প করেন? হ্যাঁ, আমার সাধ্যের মধ্যে যতটুকু ডেফিনেটলি চেষ্টা করছি হেল্প করার। দেখুন, আমি দুর্বারের সঙ্গেও গেছি, ওখানেও কাজ করে সবাইকে দেখেছি, সেই সমস্ত মেয়েদের কি স্মার্ট ওনারা নিজেদের কাজের ক্ষেত্রে, ওনারাও একটা সার্ভিস দেন, কাজে আমার কারুর সম্বন্ধে কোনো প্রবলেম নেই, কোথাও কোনো প্রবলেম নেই। আমি মনে করি ওনারাও একটা কাজ করেন, ওটা একটা সার্ভিস, তার বাইরে ওনাদের কিছু ভাবিনি কোনোদিন। কজন এটা খবর রাখেন যে ভারতবর্ষ জুড়ে কত জিগোলো আছেন, পুরুষ যৌনকর্মী কত আছেন, একটা বড় কনফারেন্স হয় অল ইন্ডিয়া সেক্স ওয়ার্কার কনফারেন্স, সেখানেও আমি যাই, কত পুরুষ আসেন যৌনকর্মীরা, তাদের সঙ্গে কথা হয়, তাদের সঙ্গে নানান রকম জিনিস জানতে পারি তাদের মাধ্যমে। আমি খুব একটা ওপেন মাইন্ডেড মানুষ, আমি সব কিছু নিয়ে কথা বলতে রাজি আছি।
কোনো আচ্ছা, এই problem নেই। পুরুষ যৌনকর্মীর কথা যেখানে আসলো, পুরুষ যৌনকর্মীর কথা আমরা And they are বিভিন্ন so জায়গায় পড়ি smart. এবং শুনি, They are so smart. সেটা কি সত্যি আমাদের পশ্চিমবঙ্গ সেইভাবে প্রচুর তারা আছেন। আছেন? প্রচুর আছে, কিন্তু তারা মুখ খুললে অনেকের অনেক প্রবলেম হয়ে যাবে, অনেক আছে। ওকে, তো তাদেরও আপনারা হেল্প করেন বা না, যদি help সম্ভব এখনো হয় সেরকম যখন? হেল্প করার পরিস্থিতি হয়নি, কিন্তু তাদেরকে জানি আমরা অনেক। তারা কি সাফার করেন না বা কেন হ্যাঁ, ডেফিনেটলি। কেন সেরকম? তাদের স্বাস্থ্য নিয়ে কারোর কোনো চিন্তা আছে? কেউ চিন্তা নেই, অনেক আছে। এবং অনেকেই আছেন তাদের মধ্যে, তাদের অনেক এজেন্সি হয়, তাদের মধ্যে অনেকে আছেন যারা এটা করেই সংসার চালাচ্ছেন। অনেকেরই হয়তো চাকরি চলে গেছে, অনেকের অনেক কিছু হয়ে গেছে। সবকিছু নিয়ে ডায়ালগ ওপেন হতে হবে, তবেই সমাজ সুস্থ হয়ে উঠবে। আমরা কোনো কিছু নিয়ে ডায়ালগই ওপেন করতে চাই না। পুরুষ মানুষকে নিয়ে তো ডায়ালগ ওপেন করতে চাইনি এতকাল, এখন হচ্ছে, আস্তে আস্তে হয়তো কথা হচ্ছে। সব কিছু নিয়ে ডায়ালগ ওপেন থাকতে হবে। সে LGBTQ হোক, সেক্স ওয়ার্কারই হোক, সবাইকে নিয়ে, সে মেয়ে সেক্স ওয়ার্কার, ছেলে সেক্স ওয়ার্কার, সব জায়গায় ডায়ালগ ওপেন থাকতে হবে। ডায়ালগ ওপেন থাকলে একটা সুস্থ সমাজ গড়ে উঠবে। কোনো কিছু নিয়ে ট্যাবু, কথা বলবো না, নিয়ে কোনোদিনও কোনো সমাজ গড়ে উঠতে পারে। ওকে, এই যে প্রশ্নটা আমি একটু আগে করতে যাচ্ছিলাম, যে আপনি তো নিজে একজন নারী, আপনি পুরুষের হয়ে লড়ছেন, তো এটা খুব দুর্ভাগ্যজনক মনে হয় না? পুরুষের হয়ে তো পুরুষদের আপনি মধ্যে এত- থেকে কারোর লড়ার কেন কথা এত ছিল। নারীদের নিয়ে তো সারা পৃথিবী জুড়ে শুধু পুরুষরাই লড়াই করেছেন। রামমোহন বিদ্যাসাগর থেকে যদি ধরেন আজকে কৈলাস সত্যার্থী অবধি, যত মহিলা ট্রাফিকিং থেকে উদ্ধার করা বেশিরভাগই তো পুরুষ। এবং দুর্ভাগ্যের বিষয়, এই মহিলা ট্রাফিকিং এর মাথায় সব নারীরাই বসে আছেন। এত যে মহিলা পাচার হয়, মহিলাদের খারাপ পথে নামানো হয়, তার বেশিরভাগের মাথায় কিন্তু নারীরা, আর উদ্ধার করে আনেন বেশিরভাগ পুরুষরা। তা আপনারা কোনোদিন এটা ভাবেননি তো, যে আজকে নারীদের জন্য যে এত পুরুষরা কাজ করছেন, তখন আপনাদের সেটাকে দুর্ভাগ্য মনে হয় না? অদ্ভুত লাগে আমার। আজকে পুরুষের জন্য একজন নারী কাজ করতে নামলে আপনাদের মনে হয় দুর্ভাগ্য? এত তো পুরুষরা আমাদের দিলেন, তা আমরা আর কবে ঋণ শোধ করবো? এখন যদি না করি, অদ্ভুত লাগে তো আপনাদের কথা শুনলে আমার, যে পুরুষ মানুষই তো মেয়েদের জন্য কাজ করলেন। আজকে পার্লামেন্টেও যে এত এত আইন, সবকিছু তো পুরুষ মানুষের হাত ধরেই এলো। তো তখন আপনাদের মনে হয় না এটা দুর্ভাগ্য? কজন মহিলা তাতে ভূমিকা নিয়েছিলেন? নেননি তো কেউ। হ্যাঁ, সেটা ঠিকই, কিন্তু এটা তো হওয়ার তাহলে কথা ছিল কেন কেন তাহলে মেয়েদের জন্য শুধু মেয়েদের লড়াই করার কথা ছিল না? শুধু। তাহলে এতে পুরুষরা লড়ছেন না, আপনাকে কে বললো? অনেক পুরুষ অধিকার কর্মী আছেন যারা পুরুষ, অনেক, সারা ভারতবর্ষ জুড়ে অনেক আছেন, অনেক আছেন। আমি মেয়ে, সেটা একটু প্রমিনেন্ট হয়েছে, আরো মেয়েরা আছেন। দীপিকা নেই দিল্লিতে, বরখাজি নেই, জ্যোতি নেই, অনেক আছে। আচ্ছা, এই রিসেন্টলি ওয়ার্ল্ড কাপ জিতলো মেয়েরা, তো ভালো তো, খুব আনন্দের কথা। কিন্তু সেখানে যে বিতর্কটা আসছে যে মেয়েরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারে কিন্তু রাত 12টায় কি বাইরে বেরোতে পারে? না না না, এসব দেখুন, এসব স্ট্রে কথাবার্তা চলতেই থাকে, ওটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। যে ওটা একটা অন্য জিনিস, এটা একটা অন্য জিনিস। এসব স্ট্রে, আমি তো বলেছি রাত 12টায় কেন মেয়ে, আজীবন মেয়েরা রাত্রিবেলা কাজ করেছেন। সে সমস্ত হসপিটালের সিস্টাররা বলুন, আয়ারা বলুন, ডাক্তার বলুন, আজকে নাইট শুটিং বলুন, সিনেমার কল সেন্টার, হোটেলে হোটেলে রিসেপশনিস্টরা, এয়ার হোস্টেসরা, কে না রাত্রিবেলা কাজ করছেন, সেটা আজ থেকে না, সারা জীবন। আমাদের দেখতে পাই পুরুষ মানুষের তো কাজ করতে গেলে নিরাপত্তার অভাব হতে পারে। রাস্তায় ওলা উবেরে ওঠেন, কোনো ফট করে দুটো মেয়ে উঠলে আমাদের কাছে ঘটনা আছে, দুটি পিঁয়ে দুপাশ থেকে উঠে বলছে এক্ষুনি টাকা পয়সা সব দাও, নয়তো চিৎকার করবো তুমি আমাকে রেপ করছো। গাড়িতে তুলে আমরা একসঙ্গে উঠেছিলাম, তুমি আমার গায়ে হাত দিয়েছো। তা পুরুষের নিরাপত্তা নেই? পুরুষ নিরাপত্তার অভাবে ভুগবে না? এক একজনের ক্ষেত্রে এক এক রকম। আমাদের ভাবতে হবে যে সমস্ত মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। একটা কথা নিয়ে চিৎকার করে কোনো লাভ নেই। রাত 12টার পরে সবার নিরাপত্তা নিয়েই চিন্তা হতে পারে। একজন ছেলে বাড়ি না ফিরলেও বাবা মার চিন্তা হয় যে অ্যাক্সিডেন্ট হলো। দেখুন, এই জিনিস বদলানো বড় মুখের কথা নয়। আর একটা মেয়ে বাড়ি না ফিরলে অন্যরকম চিন্তা হয়। এ তো আমাদের বহু বছরের জিনিস, এটাকে আমি এক কথায় বদলাতে পারবো? না, আপনি কারণ মেয়েদের কতগুলো শারীরিক প্রতিবন্ধকতার কারণেই এই চিন্তা হবে, যে একটা মেয়ের হয়তো সম্মানহানির চিন্তা করেন বাড়ির লোক, একটা ছেলের ক্ষেত্রে অ্যাক্সিডেন্টের চিন্তা করেন। এসব তো হবে। এত সমাজে এত সহজে রেভলিউশন তো হয় না, রেভলিউশনই হয়। তো ফট করেই এই চিন্তা বদলে দেওয়া যাবে না যে একটা মেয়ের ক্ষেত্রে একটা একদিন প্রতিদিন সিনেমাটা মনে করবেন। কাজেই সমাজে এগুলো চলবে, এরকম হবে, আস্তে আস্তে সবকিছু বদলাবে। এই যে বললাম 17 সালে যখন কাজ করতে শুরু করেছিলাম, আজকে 25 সালের ইন্টারন্যাশনাল মেন্স ডে যখন দেখছি, সে কি আর এক আছে? এক তো নেই। অনেক পথ হেঁটে অনেক কিছু বদলালো তো, মানসিকতা মেয়েদের জন্য অনেক কিছু বদলেছে। আজকে মেয়েরা যেখানে দাঁড়িয়ে আছেন, আজকে থেকে 30 বছর আগে, 50 বছর আগে কি সেখানে দাঁড়িয়েছিলেন? আরও সব কিছু নিশ্চয়ই বদলাবে। আমেরিকার মতন দেশে কি মেয়েদের রেপ নেই, মেয়েদের নিরাপত্তাহীনতা নেই? সব জায়গায় সব কিছু আছে, সময় লাগবে, আরো ধীরে ধীরে হবে নিশ্চয়ই। এই যে আপনি বললেন না রাত্রিবেলা মেয়েদের বেরোনোর কথা, কিন্তু রাত্রিবেলা কি মেয়েরা বেরোচ্ছেন না তাই জন্য? বেরোচ্ছেন। আমি বলছি যে ছেলেরা যদি বেরোয় বা ছেলেদের যেটা নিরাপত্তার অভাব, সেটা হচ্ছে তাদের টাকা পয়সা চুরি হতে পারে। আর এরকম ঘটনা আছে, ওলা উবেরে উঠেছেন, দুপাশ থেকে মানে এদের কি একটা ড্রাইভার, এই দুটি মেয়েদের মধ্যে যোগ সাজস থাকে, ফট করে দুপাশ থেকে উঠে বসলো, উঠে লোকটিকে বলছে এক্ষুনি সব টাকা পয়সা আংটি টাংটি দিয়ে দাও, নাহলে আমরা চিৎকার করবো, তুমি আমাদের মলেস্ট করছো।
এটাও হয়, এরকমও আছে। হুম, হুম, কজন খবর রাখেন? আমরা এই কাজটা করি বলে আমরা জানি। তাহলে তার ক্ষেত্রেও কি এটা নিরাপত্তার অভাব নয়? হুম। কিন্তু এটা ভাবা হয় না কোনোদিনও। তো এরকম ডাকাতি হতে পারে, এরকম নিরাপত্তার অভাব আছে, প্লাস কর্পোরেটে আপনি যেটা বললেন যে আরো অনেক কিছু, এই বিভিন্ন যে এত ব্লেম বধূ হতে পারে। নির্যাতন, এত ফলস পক্সো, এত ফলস ডোমেস্টিক ভায়োলেন্স নেই, ফলস রেপ কেস, এখন তো ফলস গ্যাং রেপ পর্যন্ত হচ্ছে। কি নেই? সব জায়গায় মানে সব। এটাই আমি জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম যে সেক্সুয়ালি হ্যারাসড মেয়েরা হতে পারে, ছেলেরা কি আদৌ প্রচুর হয় আছে, কখনো? প্রচুর, এত এত ঘটনা বেরোচ্ছে স্কুলের কলেজের প্রফেসরদের কাছে, স্কুলের টিচারদের কাছে, বাচ্চা বাচ্চা ছেলেরা নেই, প্রচুর আছে। এগুলো বিদেশেও খুব বেশি, এখানেও প্রচুর। এবং বাচ্চা ছেলেরা ধরুন অনেক পাড়ার কাকিমা জেঠিমা এদের কাছে, দিদিদের কাছে, এসব আগেও বহু ছিল, এখনো অনেক আছে। না, এই যে গ্যাংরেপ বা এই ধরনের যে গ্যাং রেপ তো ব্যাপারগুলো, কিছুদিন আগেই একটা মানে এটা এরকম কোনো ঘটলো। ছেলের সাথে কি কখনো ঘটতে ছেলেদের পারে? হয়নি? কিছুদিন আগে হরিয়ানায় হয়নি একটি ছেলের সঙ্গে? কতগুলো মেয়ে করেনি? অবশ্যই কম। ভারতবর্ষে 18% পুরুষের রেপ হয়। 18%? ইয়েস, 53% বয় চাইল্ড আর সেক্সুয়ালি অ্যাবিউজড, তার মধ্যে পুরুষের দ্বারাও হয়। এই আপনার যে ধাবায় টাবায় যে বাচ্চা ছেলেরা আছে, ওই লরির খালাসি এরাও করে, তো পুরুষের দ্বারা। এত বড় যাদবপুরের ঘটনা, সে তো পুরুষের দ্বারাই পুরুষের রেপ। কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকার কি করলেন? 377টাই তুলে দিলেন, যেখানে এই জিনিসটাকে ইয়ে করা হতো। তাহলে আপনি কলেজে কলেজে র্যাগিং এর আর কোনো কিছু তো দিতে পারবেন না কোথাও, তাই না? তো কোথাও গিয়ে কি আমাদের আইন সঠিক নেই, না, এরকম একটা অবশ্যই নেই, কিছু? একদমই নেই। মানে ছেলেদের জন্য কোনো আইনই আমরা নেই আমাদের সে তো দেশে? নেই, আর আমরা খুব রিগ্রেসিভ। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের যেরকম আইন হওয়া উচিত ছিল বিএনএসেও, সেটা কিছুই হলো না। হ্যাঁ, আপনি আজকের দিনে যেখানে একটা সম্পর্ক 1 বছর টিকলে সাংঘাতিক ব্যাপার, বিয়ে 5 বছর টেকা মানে তো প্ল্যাটিনাম জুবিলি প্রায়, তো সেখানে আমি বিএনএস 69-এর মতন আইন এনেছি কি না, বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। আজকে যেখানে ছেলে মেয়েদের মধ্যে পরিচয় হলে 1 মাসের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয়ে যায়, কি 2 দিনের মধ্যে হয়ে যায়, সেখানে আমি বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস বলছি। এবার কি বলছেন আপনি? অফিসে আপনি কাজের মানে প্রমোশন করিয়ে দেবেন, সেই জন্য আপনি সেই মানে প্রলোভন দেখিয়ে সহবাসাতে, তা মেয়েটা তাহলে সেই প্রলোভন নিল কেন? আপনি আমাকে বলতে পারেন কেন? না, পরিস্থিতির চাপে। পরিস্থিতির চাপ। মানে আপনাকে বলা হচ্ছে আপনাকে প্রমোশন দেওয়া হবে, তুমি আমার সঙ্গে বিছানায় শো, এটা প্রলোভন? আপনি তাতে রাজি হয়েছেন? এটা প্রলোভন বলে নাকি এটাকে? আপনি তো জেনে শুনেই রাজি হয়েছেন, মানে আপনি সেটার জন্য কিন্তু শুতে রাজি হয়ে গেছেন, এটা প্রলোভন নাকি? আর আপনি শারীরিক সম্পর্কে যে গেছেন, প্রেমের সম্পর্কে, আপনি কি বাচ্চা? বাচ্চা নাকি? এনজয় তো আপনিও করেছেন, আপনি বাচ্চা নাকি? তারপরে যখন বলি, কোর্ট থেকেও পর্যন্ত এখন তাই বলছে যে এরকম সম্পর্কের ক্ষেত্রে এসব হলে পরে কিন্তু গিয়ে বলা যাবে না। বিবাহিত মহিলারা কি করছেন? সম্পর্কে জড়াচ্ছেন, তারপরে বলছেন রেপ। কোর্ট থেকে তাই বলছে যে তুমি বিবাহিত যদি হয় তাহলে এগুলো আর বলা যাবে না, কিন্তু সেটা আচ্ছা, বুঝতে এই হবে। যে কথাগুলো আপনি বলছেন, এটার একটা অন্যরকম মতো হয় যে বহু নারী যেরকম থাকে তারা ভিক্টিমাইজড হচ্ছেন, হ্যাঁ, হবে না কেন? অথচ কিন্তু মুশকিলটা হয়ে যাচ্ছে, আমি আপনাকে বলি, এত অপব্যবহার যে ভিক্টিমাইজ নারীদের কথা আর কেউ বিশ্বাস করছেন না। হ্যাঁ, সেটাই আমি বলছি যে হবে না? আপনি যখনই রাখালের বাঘ ডাকার মতো হয়ে যাচ্ছে, আপনি এত অপব্যবহার করছেন এক সংখ্যক মহিলা, তো বাকি সংখ্যক যে মহিলাদের উপর এগুলো হচ্ছে, তাদেরকে লোকে ভাবছে এরাও মিথ্যে কথা বলছে, থানায় গেলেও নিতে চাইছে না। তাহলে কাদের ক্ষতি করছেন? মেয়েরা, মেয়েদেরই ক্ষতি করছেন। পুরুষ মানুষের তো কিছুই নেই, কি লাভ? আচ্ছা, এই যে আরজি করের ঘটনাটা ঘটেছিল সেই সময় আপনার বক্তব্য নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। আমি কিছুই আমার বক্তব্য নিয়ে বিতর্ক হওয়ার কিছু হয়নি। আমি কিন্তু পরের দিনই স্টেটমেন্ট দিয়েছিলাম যে এত বড় ঘটনায় ওমেন্স কমিশনকে দেখলাম না, নারী কল্যাণ মন্ত্রীর কোনো স্টেটমেন্ট দেখছি না, সব কোথায়? এত মহিলাদের দ্বারা পরিচালিত এনজিও, তারা কোথায়? বলুন তো, একজন পুরুষ অধিকার কর্মী হিসেবে এর থেকে বেশি আমি আর কি বলবো? আমার কিছু আমি, আমার যদি ফেসবুক দেখেন এখনো আপনি দেখতে পাবেন, পরের দিন 10th আগস্ট, পরের দিন ছিল। আমি জানতে চাই যারা আমাকে এই কথাগুলো বলছিলেন, তার আগের বছর 9th আগস্ট তো এত বড় যাদবপুরের ঘটনা ঘটেছিল, এই সমগ্র মহিলাকুল সেদিন কতটুকু কথা বলেছিলেন যাদবপুরের ছেলেটির জন্য? বলেছিলেন একটাও কথা? কেউ বলেননি। কিন্তু আমি কিন্তু তারপরেও এই আরজি করের ঘটনায় অনেকবার চ্যানেলে চ্যানেলে বসেছি, অনেকবার কথা বলেছি। সন্দেশখালী নিয়েও কিন্তু আমি ছাড়া কেউ সেভাবে কথা বলেননি, আমি বলেছি। কিন্তু কাজে আমায় এসব বলে কোনো লাভ হবে না। আমি একজন আদ্যান্ত পুরুষ অধিকার কর্মী, কিন্তু তবু যেখানে অন্যায় দেখি বলার চেষ্টা করি। আচ্ছা, আপনার এই মোটিভেশনটা আসলো কি করে যে ছেলেদের না, জন্য আমি লড়তে এরকমই হবে ছিলাম ব্যাপারটা? সবসময়, তারপরে প্ল্যাটফর্ম পেলাম তখন কথা বললাম। আমি এরকমই ছিলাম, আমি তার বাইরে কোনোদিনও ভীষণ ফেমিনিস্ট, ভীষণ একদম নারীবাদী, নারী হিসেবে সুবিধা নিয়ে যাবো, এরকম কোনোদিন ছিলাম, কোনোদিন এই ছিলাম না। জিনিসটা এরকম দাঁড়াচ্ছে কি যে ফেমিনিস্টদের ঠিক অপোজিট সাইডটা হচ্ছে না না না, এটা মানুষ করে ফেলেছে। অ্যাকচুয়ালি ফেমিনিজম তো এটা ছিল না। ফেমিনিজম ছিল সমান মজুরির অধিকার, স্বাস্থ্যের অধিকার, শিক্ষার অধিকার, ভোটের অধিকার। তার জন্য আজও যারা সঠিক অর্থে ফেমিনিস্ট, তারা সেই লড়াইটাই করেন এবং তারা সবাই আমায় অত্যন্ত ভালোবাসেন। তারা সবাই মনে করেন এই কাজটা হওয়া দরকার।
যারা সত্যি সত্যি নারীর অধিকার নিয়ে লড়াই করছেন, তাদের সবাই আমারও খুব শ্রদ্ধেয়, এবং তারা মনে করেন এই কাজটা হওয়া দরকার। তারা অনেকেই আমার সঙ্গে কথাবার্তা তো খুবই আমাদের মধ্যে হয়, আমায় শেয়ারও করেন অনেক কিছু পুরুষ মানুষের দেখলে, আমিও তাদের অত্যন্ত রেসপেক্ট করি। কিন্তু এই কোট আনকোট কিছু ফেমিনিস্ট হঠাৎ উঠেছেন না, যে তারা আমায় সহ্য করতে পারেন না অবভিয়াসলি, এবং তারা খুব বোকা বোকা কথা বলেন। নারীবাদ মানে কিন্তু পুরুষের বিপরীতে যাওয়া নয়। ফেমিনিজম কখনোই অ্যান্টি মেন হতে পারে না, তেমনি পুরুষ মানুষ নিয়ে কথা বলা মানেও অ্যান্টি নারী হতে পারে না, কারণ একে অপরের পরিপূরক। নারী পুরুষ কি একে অপরকে ছাড়া চলতে পারবেন? হয়? একটা সংসার কি বাবা মাকে ছাড়া চলে? দুজনকেই প্রয়োজন। মা যেমন গর্ভে ধারণ করেন, বাবা কিন্তু সারা জীবন বহন করেন, কাজে দুজনকে ছাড়াই চলতে পারেন। একটু আগে আপনার সাথে যে কথা হচ্ছিল, এই যে এত বড় একটা কর্মকাণ্ড চলছে, আপনি ছেলেদের পাশে দাঁড়াচ্ছেন, তাদের হয়ে লড়ছেন। শুধু ছেলে নয়, পুরুষ এবং তাদের পরিবারের পাশে। সেই পরিবারে কিন্তু বহু নারী আছেন, মা বোন, কখনো কখনো স্ত্রী, মেয়ে, অনেকের ঠাকুমা আছেন। আমার অফিসে তো সব আসেন, পিসিমা, কাকিমা, মাসিমা, অনেক মহিলা, অনেক। হ্যাঁ, তাদের হয়ে যে লড়াই করছেন আপনি, এত এর মোটিভেশনের জায়গাটা না হয় বুঝলাম, কিন্তু এটা চালাতে গেলে তো ইকোনমিক্যাল একটা, না সে তো হয়েই যায়। আমার ছেলেরা আছেন সবাই মেম্বার, তার বাইরে থেকেও ডোনেশন অনেকে দেন ভালোবেসে অনেক কিছু। ঠিক দেখুন, এখান থেকে তো আমার রোজগার করে বাড়িতে নিয়ে যাওয়ার কোনো ধান্দা নেই যে আমি এখান থেকে রোজগার করে আমার বাড়িতে হাঁড়ি চড়বে, এই অবস্থা আপনাদের শুভেচ্ছায় আমার কারণ নয়। অনেকেরই মনে এসব প্রশ্ন আছে, তো আমি ক্লিয়ার করে দিতে চাই। তো আমাদের যে অনুষ্ঠানগুলো হয় তাতেও অনেক ভালো, মানে এখন স্পন্সররাও এগিয়ে আসছেন, যদিও তাদের কাছ থেকে টাকা পয়সা আমরা কিছুই নিই না, সবাই জিনিসপত্র অনেক কিছু দেন, অনেক, তাতে আমাদের সেগুলোও হয়ে যায়, তাই সব চলে যাচ্ছে। যেহেতু আমাদের মানে প্রয়োজনটাও ছোট, কাজেই সব কিছু হয়ে যাচ্ছে। না আপনি যে এই পুরো সময়টা এখানে দিচ্ছেন, তাহলে আপনার নিজের আর্নিং সেই না সেগুলো এমন, শুনুন, সেগুলো আছে, মানে অনেক বছর চাকরি করেছি, পারিবারিক ব্যবসা আছে আমাদের, কাজে আমার এখান থেকে আর্নিং করে বাড়িতে নিয়ে হাঁড়ি চড়াতে হবে, আমি সেই জায়গায় বিলং করি না। এটাও সবার জেনে রাখা উচিত। যারা আমাকে অল্প বিস্তর চেনেন, আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড জানেন, সেটা আমার বাবার বাড়ির দিকেই হোক কি হাজব্যান্ডের বাড়ির দিকেই হোক, তারা সবাই জানেন আমি সেই জায়গায় বিলং করি না যে আমার এই কাজটা করে আর্নিং করতে হবে। আর এই কাজটা যে করছেন আপনি, যখন প্রথম শুরু করেছিলেন, প্রথম থেকে কি পুরো বাড়ির বা আত্মীয় স্বজন সবার খুব সাপোর্ট পেয়েছিলেন? অবশ্যই অবশ্যই। আমার হাজব্যান্ডের সাপোর্ট না থাকলে তো কিছুই হতো না। আমার বাবা মা দুজনেই চলে গেছেন, শ্বশুর শাশুড়িরও অসম্ভব সাপোর্ট, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, অবশ্যই। আর সর্বোপরি আমার অল বেঙ্গল মেন্স ফোরামের ছেলেরা, ওরা না থাকলে তো কিছুই হবে না। তারাও কি সবাই স্বেচ্ছাসেবক না? অবশ্যই, তারা সবাই বড় বড় চাকরি করেন, এবং তাদের আচ্ছা। বাকি সময়টুকু তারা এখানেই দেন। কয়েক বছর আগে বেলেঘাটায় এক মহিলা এক সেলুনের দোকানদারকে পক্সো কেসে ফাঁসিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে মহিলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং আদালত ঠিক সেলুন দোকানদারটিকে মুক্তি দেন। এই ধরনের কোনো ভয়ঙ্কর অভিযোগ থেকে বাঁচার উপায়টা কি? কোনো পক্সো একটা নন বেলেবল অফেন্স, আপনার হলে প্রথমে আপনার ভেতরে যেতে হবে, কিন্তু প্রচুর মেডিকেল হয়, প্রচুর প্রমাণাদি লাগে, আর ঠিকঠাক লয়ার যদি থাকে আপনি ডেফিনেটলি বেরোতে পারবেন। ভদ্রমহিলার জন্যও কিন্তু এটা এত সোজা না, হ্যাঁ, ভদ্রমহিলাকেও কিন্তু প্রচুর প্রমাণ দাখিল করতে হবে। আর এই যে আমি সবাইকে বলবো যারা এই ধরনের ব্যবসায় আছেন, এই সেলুন, যাই না ওনাকে কোথায় বলেছিল এটা হয়েছে, যদি সেলুনের মধ্যে হয়েছে বলতে সিসিটিভি লাগান, সবাই একদম সিসিটিভি লাগান। এই ধরনের ব্যবসায় যারা আছেন, যারা ধরুন নাচের টিচার, আঁকার টিচার, গানের টিচার, এই ধরনের, এদেরকে খুব টার্গেট করা হয়, সবাই সিসিটিভি লাগান সব জায়গায়। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। আচ্ছা, এইরকম ক্ষেত্রে ধরুন ভদ্রমহিলা যে ভুল প্রমাণিত হয়েছেন, তার কোনো শাস্তি হতে পারে না? জেনারেলি তো আমাদের দেশে তো মহিলাদের শাস্তির ব্যাপারে এখনো খুব রিল্যাক্টেন্ট, হয়তো দেখবেন ওনাকে একটা ধমক দিয়ে ছেড়ে দিয়েছে বা কিছু টাকা জরিমানা করে দিয়েছে। এই ভদ্রমহিলাদের মতন ভদ্রমহিলাদের যদি ভেতরে ঢোকানোর ব্যবস্থা থাকতো, তবে এই সবগুলো একটু বন্ধ হতো। আমি তো মনে করি না মৃত্যুদণ্ড হওয়া উচিত, তবে লোকে শিক্ষা হবে। আর যিনি সাফার করলেন তাকে কি জেলে যেতেই হবে? পক্সো তো নন বেলেবল অফেন্স না, পক্সো না খুব একটা, মানে কি বলুন তো, খুব জরুরি আইন আমাদের দেশে। পক্সো কিন্তু জেন্ডার নিউট্রাল, মানে ছেলে মেয়ে যার জন্য হোক হতে পারে, বাচ্চা ছেলেকেও এরকম করা যায়। তো এই আইনটাকেও কি হচ্ছে বলতে, এই যে এরকম ধরনের মিথ্যে কেস দিয়ে এটাকেও হালকা করে দেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় একটা মিম বহু সময় দেখা যায় যে ছেলেরা পরীক্ষায় ফেল করলে তাদের ভবিষ্যৎ রিক্সা চালানো, আর মেয়েরা পরীক্ষায় ফেল করলে তাদের ভবিষ্যৎ বিয়ে দিয়ে দেওয়া। কোনোটাই বিশ্বাস করি না। না, আপনার মনে হয় না এই ব্যাপারটাকে ক্রমশ পাল্টাচ্ছে সিচুয়েশনটা, চিন্তা ভাবনাগুলো মানুষের? না, মানে কোনোটাই বিশ্বাস করি না। ছেলেরা বা একবার ফেল করলে রিক্সা চালাবে কেন, আর মেয়েদেরকেই বা একবার ফেল করলে বিয়ে দেওয়া হবে কেন? ফেল মানুষের জীবনে হতেই পারে, ফেল করতেই পারে মানুষ, আবার পরীক্ষা দেবে, আবার পাস করবে। বহু বড় বড় মানুষ আছেন যারা জীবনে একাধবার ফেল করেছেন, লিস্ট করতে বসলে কাগজে কুলোবে না।
আমি বুঝি না মেয়েদের জীবনে বিয়েটা একমাত্র ডেস্টিনি কেন হবে? কিসের জন্যে একটা মেয়ের জীবনে মা হওয়া বা কারো স্ত্রী হওয়াটা কেন ডেস্টিনি হবে? এটা আমি বিশ্বাস করি না। তার বাইরেও মেয়েদের অনেক কিছু করার আছে। আর একটা ছেলের জীবনেও একবার ফেল করাটা হতেই পারে না তার জীবনের সব শেষ হয়ে যাও, কখনো না। আরেকটা জিনিস দেখা যায় যে মেয়েরা টেকনোলজি বা ব্যবসা, আপনি নিজে একজন ব্যবসায়ী ছিলেন, কর্পোরেট মহিলা ছিলেন, তা আপনি আরো ভালো এটা বুঝবেন যে সেখানে মেয়েদের ভূমিকা বা পার্টিসিপেন্টস খুব কম। না না, প্রচুর আছে আজকাল, প্রচুর মেয়ে ব্যবসায়ী আছেন অনেক ভালো ভালো, এবং টেকনোলজিতেও প্রচুর মেয়েরা আছেন যারা দারুণ ভালো, এবং মেয়ে ব্যবসায়ী তো কলকাতা জুড়েই প্রচুর আছেন, প্রচুর। তবু রেশিওটা তো তুলনামূলক ডেফিনেটলি হতেই পারে, কিন্তু নিশ্চয়ই আরো এগিয়ে মানে আসবেন। কারণটা কি এখানে? এটা ছেলেরা আমাদের ডমিনেট করছে না 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 মেয়েরা আগ্রহী ডমিনেট, নয়? মেয়েদেরকে তো আমাদের সেভাবে বড় করে তোলা হয়নি না। ছেলেদেরকেই ব্যবসায় দিতে দেওয়া হয় না, বাঙালি ছেলেদের খালি চাকরি কর, ডাক্তার ইঞ্জিনিয়ার হও, তারপরে তো মেয়েদের ব্যবসার কথা। মেয়েদের এখনো ব্যবসা বলতে আমরা বুঝি শাড়ির ব্যবসা করবে মেয়েরা, গয়নার ব্যবসা করবে, এটা। মেয়েদেরকে সিরিয়াসলি ব্যবসার দিকে আমরা ঠেলেছি নাকি কখনো? ঠেলেনি তো। আর আমাদের দর্শকদের মধ্যে অনেকেই এরকম কিছু সাজেশন আপনার থেকে চান। ধরুন কোনো ছেলের এগেনস্টে বধূ নির্যাতনের মামলা দেওয়া হলো, ফার্স্ট সে তার কি স্টেপ নেওয়া উচিত, দেখুন, কি কোনো করা উচিত? স্টেপ কিছু নেওয়া যায় না। দয়া করে মাথাটি হারাবেন না, আপনাকে গ্রেপ্তারও করা হবে না, আপনার চাকরিও যাবে না, এটুকু বলে দিলাম প্রথম। তারপরে যদি চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, পরবর্তী স্টেপটা বলে দেবো। আর দয়া করে এক গাদা টাকা দিয়ে উকিলের কাছে দৌড়ে চলে যাবেন না। উকিল বলবে একটা জামিন করতে লাখ লাখ টাকা লাগছে, সব একদম ঠিক কথা নয়। হ্যাঁ, ইনিশিয়াল কিছু ইনিশিয়াল তো আর কিছু করার নেই। আর যদি থানা থেকে ডেকে পাঠায় যাবেন দেখা করতে, ওই আত্মীয় স্বজনের পরামর্শে লুকিয়ে বেড়াবেন না, বাড়ি থেকে পালিয়ে যাবেন না, থানায় গিয়ে একদম মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা শুনবেন কি বলছে, এটুকু বলতে চাই। এটা তো বধূ নির্যাতনের কেসের ক্ষেত্রে, কিন্তু যদি কেউ চাকরির ক্ষেত্রে এরকম হয় যে মিথ্যে অভিযোগ করা হলো, চাকরির ক্ষেত্রে তো অফিসেই ফেস করতে হবে, আইসিসি কমিটি থাকে, তারাই তো ডাকবেন। না ফার্স্ট কি করবে, তার স্টেপটা কি নেওয়া কিছুই উচিত? স্টেপ নেওয়া, ওনাকে অফিসের থেকে ডাকবে তো, আইসিসি কমিটি থেকে। কর্পোরেটে যদি পশের আন্ডারে হয় সেক্সুয়াল হ্যারাসমেন্ট, তখন ওনার কোম্পানি থেকে ওনাকে মেল করা হবে, সবকিছু করা হবে। না ততদিন অবধি উনি চুপচাপ বসে থাকবেন না? উনি তো জানতেই পারবেন না যতক্ষণ না মেল আসছে। ওকে, তা মেল যখন আসবে তখন মেলের উত্তর দিতে হবে। উনি যদি মনে করেন উনি এই কাজটা করেননি, তখন ওনার একটা লয়ারের সঙ্গে কথা বলে পরামর্শ করতে হবে। সেই জন্যই বললাম, চাইলে আমাদের নাম্বার দিয়ে দেবো আমরা, আপনারা এখানে স্ক্রল করাতে পারেন, যোগাযোগ করবেন, বলে দেবো। এরকম করে তো একটা সিটিংয়ে বসে কিছু বলা সম্ভব না যে কার কি ধরনের জিনিস হচ্ছে, কি ব্যাপার। না ইন জেনারেল এরকম তো ফলস কেস আসেই, প্রচুর। হামেশাই আসে। তখন বলে ওই প্রথম কথা, মাথাটা হারাবেন না, যে কি হয়েছে সেটা দেখতে হবে। ঠিক আছে। আর কেউ ভেবে নেবেন না যে বাবা আমাকে এখন সুইসাইড করতে হবে, কারণ সুইসাইড করলে কেউ আপনার নামে শহীদ বেদি বানাবে না, আর আপনি চলে গেলেও বিরাট কোনো উপকার হবে না। সুইসাইড করাটা কোনো কাজের কথা নয়। আর এরকম যখন কেস আসে, কোনো খুব প্রভাবশালী ব্যক্তি যদি থাকে এর পেছনে, থাকবেন। তার সাথে লড়াই করার কতটা দেখা টাফ যাবে হয়ে যায়? ভবিষ্যতে। না আপনারা যখন করেছেন এর আগে, অনেক হয়েছে আছেন এরকম। রাজনৈতিক প্রেশার আসলো বা আসবে। সে সেগুলো অনেক কিভাবে পরের হ্যান্ডেল কথা, করেন? সব পরের কথা না সেগুলো। আপনারা কিভাবে হ্যান্ডেল করেছেন এর অনেক আগে? করেছি, সেটাও এখানে তো এক জায়গায় এখানে বসে আপনাকে আমি সব বলে দেবো। এখানে বসে আপনাকে আমি বলে দিতে পারবো সে কথা? হয় সেটা, অনেক প্রসেস আছে, তার লিগ্যাল প্রসিডিওর আছে, সব আছে। না আমি বলছি না যে কি করবেন লোকে, আমি বলছি আপনি কিভাবে ওগুলো হ্যান্ডেল এটা করেছেন? তো আমাদের একটু মন্ত্রগুপ্তি না, আপনাকে আমি এখানে বসে কি করে বলবো সেটা। আচ্ছা ম্যাডাম, আমাদের প্রতিটা পডকাস্টে একটা র্যাপিড ফায়ার রাউন্ড থাকে, বলুন যেখানে না, কোনো প্রশ্ন problem থাকবে, নেই। আপনাকে না ভেবে চট করে কম একদম, কথায় উত্তর কোনো দিতে হবে। প্রবলেম নেই, বলুন। তো ছোটখাটো কয়েকটা প্রশ্ন। প্রথম প্রশ্ন, আপনার জীবনে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটে জিনিস কি? 1, 2, 3 সব পুরুষের অধিকার নিয়ে কাজ করা, কোনো অন্য কিছু নেই। তবে অবশ্যই তার মধ্যে হচ্ছে প্রথম একটা পুরুষ কমিশন যদি ভারতবর্ষে হয়। সেটার জন্য আপনি কি লড়াই করছেন? আমাদের সবার লড়াই তো চলছে ওটা নিয়েই তো। এটা কি পসিবল কখনো? প্রশ্ন। নিশ্চয়ই, কেন না? তা যদি ভাবি যদি পসিবল না, তাহলে এই লড়াইটাই তো ছেড়ে দিতে হবে। এই আশাটুকু যদি মনে না থাকে, তাহলে তো এই লড়াইয়ের কোনো মানে হয় না। ওকে, দ্বিতীয় প্রশ্ন, একজন মানুষ হিসাবে আপনার সবচেয়ে বড় শক্তি বা দুর্বলতা কি? আমার শক্তি তো একটাই, মানে আমি অত্যন্ত লৌহ মানবিক গোছের, আর খানিকটা হিটলার। আমি মনে করি হিটলারের মতো না হলে অর্গানাইজেশন চালানো যাবে না। আর আমি অসম্ভব লৌহ মানবিক, আমার না খুব সুখ দুঃখ কোনোটাই খুব একটা ছুঁয়ে যায় না আমাকে। দুর্বলতা? দুর্বলতা অ্যাজ কিছু নেই। ওই দুর্বলতাও যদি বলেন ওটাই, মানে পুরুষের অধিকার, সেটাই আমার দুর্বলতা। আচ্ছা, তারপর সুযোগ পেলে কোন কাজটি আবার নতুন করে শুরু করতে চান? এরকম কিছু ভাবিনি। এটা খুব ভালো, মানে যে এখন যে জীবনটা লিড করি সেটাই খুব ভালো। মানে মনে হয় সুযোগ পেলে আবার এটা শুরু থেকে করতাম না, ওই ব্যবসা কর্পোরেট লাইফ ওগুলো পেরিয়ে এসেই করতাম? না, এখন যে জীবনটা আছি সেটাই আমি সবচেয়ে এনজয় করি। লাইট ক্যামেরা অ্যাকশন এটা পছন্দ করেন নাকি নীরবতা, নিশ্চুপে থাকতে? না, লাইট ক্যামেরা অ্যাকশন তো পছন্দ করি অবশ্যই, তবে কিছু কিছু সময় নীরবতাও নিশ্চয়ই ভালো লাগে। কোনো গোপন অভ্যাস আপনার যা সবাই জানলে অবাক হবে? না, এরকম কিছু নেই আমার। আমি ভীষণ মানে খোলামেলা একটা মানুষ, সবাই জানে। আমার এরকম কোনো গোপন অভ্যাস কিছু নেই। আপনার জীবনের সবচেয়ে টক্সিক পরামর্শ কোনটা পেয়েছেন?
আমাকে পরামর্শ দেওয়ার, টক্সিক পরামর্শ দেওয়ার সাহস কারুর আছে আমার তো বিশ্বাস হয় না। ঠিক আছে ম্যাডাম, অনেক ধন্যবাদ ধন্যবাদ। আমাদের এখানে আসার জন্য আর এত সব আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। থ্যাংক ইউ। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করলাম। আপনাদের কার কি প্রশ্ন আছে সেটা কমেন্টে লিখে অবশ্যই জানাবেন, তাহলে ভবিষ্যতে কখন আমরা নন্দিনীদির সাথে আবার বসতে পারবো, আবার সেই প্রশ্নগুলো নিয়ে হাজির হতে পারবো। আপনাদের প্রশ্নগুলোই আমরা চাই, যেগুলো কোনো বিশেষজ্ঞ মানুষ বা সমাজের প্রথিতযশা মানুষ তার কাছে আমরা নিয়ে আসতে পারবো। আজকের ভিডিও অবধি, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন অবধি সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়।